প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আমি খুবই খুশি, এই কারণে খুশি এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলহামদুলিল্লাহ যে এই যে আমি তোমাদের প্রত্যেকটি গদ্য, পদ্য, উপন্যাস, নাটক ক্লাস নিতে পেরেছি এবং আজকের শেষ পর্বে এসে উপনীত হয়েছি। এবং আমার জন্য দোয়া করবো, আমিও তোমাদের জন্য দোয়া করি যেন আমরা এভাবে বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আমি দায়িত্ব নিয়ে শেষ করাতে পারি। এবং পরের পক্ষ থেকে কিন্তু আইসিটি সহ প্রত্যেকটি গ্রুপিয়াল বিষয়ের এভাবে মেগা ক্লাস এবং প্রত্যেকটি রিভিশন ক্লাস পাবা। চলো আমরা আজকে বাংলার শেষ ক্লাসটি নিতে চাচ্ছি। ঠিক যে মুহূর্তে আমরা ক্লাস নিচ্ছি এই মুহূর্তে প্রত্যেক শিক্ষার্থী রেইনকোট নিয়ে খুবই ভয়ে আছে যে রেইনকোট কিভাবে মুখস্থ করা যায়। আমি গতকালকে সন্ধ্যায় ক্লাস নিতে গিয়ে আসলে স্পিরিট হারিয়ে ফেলেছি, তারপরও চেষ্টা করেছি মুখস্থ করার জন্য। তোমরা মুখস্থ করেছো অপরিচিতা, বিলাসী এবং মাসি পিসি। আজকে আমি রেইনকোট মাত্র 4 পর্ব, অল্প কতক্ষণের মধ্যে দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। চলো দেখে যাক আমরা সর্বোচ্চ কত সংখ্যক শিক্ষার্থী হতে পারে। আমি আশা করব সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আজকের এই শেষ ক্লাসে থাকবা। সবাই একটু পানি পান করে নাও। এছাড়া যদি আম থাকে, আম বা এ ধরনের ফল ফলাদি কিছু সামনে রাখো। এগুলো জাস্ট ক্লাসের চলতে চলতে আমরা এগুলো খাবো যেন একদম রিল্যাক্স মোডে ক্লাস করতে পারি। দেখি কারা কারা শেয়ার করেছি। পড়বো আমরা রেইনকোট প্রত্যেকেই। হ্যাঁ, আমি এই শেয়ারের কথা বলবোই। আর তোমরা যারা আমাদের পড়ো পেজটি এখনো ফলো করোনি, অবশ্যই ফলো করবা ক্লাস আসার সাথে সাথে। আবার বলছি, তোমরা অনেকেই এখনো পড়ো পেজটা ফলো করে রাখোনি, ক্লাস আসার সাথে সাথে পেজটি ফলো করে দিবা। ঠিক আছে, ওকে। আমাদের কিন্তু নির্দিষ্ট একটা অডিয়েন্স আছে, 4,500 থেকে 5,000 আমাদের সবসময় থাকে। এরা আমাদের ক্লাস করেই করে। সো ওই ক্লাস ওই শিক্ষার্থী সবাই আসা পর্যন্ত একটু ওয়েট করবে 1 মিনিট এবং প্রত্যেকের জায়গা থেকে শেয়ার করে দাও। ঠিক আছে, আমার বন্ধু নাইমুল ইসলাম বলছো রেইনকোট ফালতু গল্প। আচ্ছা ধরো না আমি আজকে তোমাদেরকে কিছু পড়াবো না, শুধু রেইনকোট পড়াবো। আমি যদি রেইনকোট মুখস্থ করাতে না পারি তাহলে আমার বাংলা দ্বিতীয়, ইংলিশ ফার্স্ট সেকেন্ড কোনো ক্লাস আর করবে না এবং ভার্সিটি অ্যাডমিশনে একজনও কোর্স এনরোল করবে না যদি আমি এখন রেইনকোট মুখস্থ করাতে তোমাকে না পারি। আমার সাথে এখন রেইনকোট মুখস্থ করতেই হবে। ওকে, ঠিক আছে। চলো প্রিয় শিক্ষার্থী, মাঝার কি করবো, তোমরা শেয়ার ডান করবে না? একদম প্রত্যেকে শেয়ার করে দিই। আমরা মোটামুটি 3,000 হইলে শুরু করতে পারি, আস্তে আস্তে 4-5,000 হয়ে যাবে। সবাই মিলে শেয়ার করি, একদম সবাই মিলে শেয়ার করি। অচিন পাখি তুমি শেয়ার করো নি, নীলঞ্জনা তুমিও তো শেয়ার করনি। সবাই শেয়ার করে দিই। সুরাইয়া শেয়ার ডান করেছো, সুরাইয়া জান্নাত বান্ধবী শেয়ার করেছো। সাজিন মিয়া বলছো শুরু করে দিন। ওকে, শুরু করে দিব। ঠিক আছে, মালঞ্চ ফুলের বাগান, ফুলের বাগান। আনিসা, আর আনিসা তুমি আজকের পর থেকে আর কোনো ক্লাস করবে না। আজকের পরে শুধু রিভিশন দিবা, মোবাইল টোবাইল টাচ করা যাবে না। শুধু তোমরা না, প্রত্যেক মানে তুমি না প্রত্যেকেই আমার ক্লাসটা শেষের পরে মোবাইল অফ একদম দিক না। রাত 9টা পর্যন্ত কোনো ধরনের কোনো কিছু করা যাবে না, শুধু রিভিশন, শুধু রিভিশন উপরে থাকতে হবে। কোনো ধরনের অন্য কোনো কাজ করা যাবে না। না না, কেন মিস করবা তুমি আমাকে? যেন কে মিস করবা? ইবনা সাইম, সাইম না, সাইম না, মিস করবে না তো, কারণ আমি তো আছি, ছিলাম, আছি, থাকবো। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি রেইনকোট। তোমার প্রশ্ন হচ্ছে রেইনকোট তোমরা যখনই পড়ো তোমার কাছে একটু এলোমেলো লাগে না? মানে মুখস্থই কোনোভাবে করতে পারো না, মিলাইতে পারো না। দেখো ভাইয়া কিভাবে মিলাই দিচ্ছে। আমি তোমাদেরকে 4 পর্বে 4 পর্বে তোমাদেরকে আমি এটা শেষ করে দিব। সবাই লেখো প্রথম পর্ব। প্রথম পর্ব সবাই একটু লিখবো। প্রথম পর্ব হচ্ছে
পিয়ন ইসহাক, পিয়ন ইসহাক স্যারের বাসায় আসলো, এটা লিখো। কি আসলো বলতো? প্রথম পর্ব হচ্ছে পিয়ন ইসহাক, সবাই লিখতে হবে, পিয়ন ইসহাক স্যারের বাসায় আসলো। এটা আগে লিখো। এরপর আমি তোমাকে এখন চিত্র এঁকে বুঝিয়ে দিচ্ছি, মানে অল্প কতক্ষণ লাগবে। প্রথম পর্ব লেখো, তারপর আমার সব তথ্য এখানে লিখে আছে, সমস্যা নেই। দেখো ভাই, প্রথম পর্ব, প্রথম পর্ব যার মুখস্থ হবে না সে আর আমার কোনো ক্লাস করবে না। প্রথম পর্ব হচ্ছে পিয়ন ইসহাক, বলে ইসহাক, ইসহাক, ইসহাককে, ইসহাক হচ্ছে কলেজের পিয়ন। তোমার কলেজের পিয়নের নাম কি? ধরো না তোমার কলেজের পিয়ন হচ্ছে ইসহাক। এবার সবাই এদিকে তাকাও, এটি হচ্ছে ঢাকা কলেজ, সবাই এটা লেখো, ঢাকা, ঢাকা কলেজ। এই ঢাকা কলেজের পিয়নকে, ঢাকা কলেজের পিয়ন হচ্ছে ইসহাক। এই ঢাকা কলেজের প্রিন্সিপালকে, ঢাকা কলেজের প্রিন্সিপাল হচ্ছে আফাজ আহমেদ, ডক্টর আফাজ। আমি তো সব পুরো নাম লিখবো না। এই কলেজের পিয়ন হচ্ছে ইসহাক, সবাই একটু লিখতে হবে ভাইয়া। এই কলেজের পিয়ন হচ্ছে ইসহাক। এই ঢাকা কলেজের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন ডক্টর আফাজ। ঢাকা কলেজের কেমিস্ট্রির প্রভাষক ছিলেন আমাদের নুরুল হুদা, সবাই একটু লিখতে হবে। কেমিস্ট্রি প্রভাষক হচ্ছে নুরুল হুদা, কেমিস্ট্রি প্রভাষক নুরুল হুদা। আমি দুনিয়ার সব পারি, শুধু এই বোর্ডে লিখতে আসলে আর আমার লেখা আসে না, এই এক আজব কাহিনী। বলবে পিয়ন হচ্ছে ইসহাক, কলেজের প্রিন্সিপাল হচ্ছে ডক্টর আফাজ আহমেদ, আর কলেজের কেমিস্ট্রির প্রভাষক হচ্ছে নুরুল হুদা, আর কলেজের জিওগ্রাফির প্রফেসর, একটা হচ্ছে প্রভাষক আর একটা হচ্ছে প্রফেসর। জিওগ্রাফির প্রফেসর হচ্ছে আব্দুস সাত্তার মিদা, লিখবেন। এই জিওগ্রাফির প্রফেসর হচ্ছে আব্দুস সাত্তার মিদা, লিখতে হবে ভাইয়া, আব্দুস সাত্তার। আব্দুস, তোমরা পুরোটা, তোমাদের কাছে তো নাম এগুলো আছে, আব্দুস সাত্তার মিদা, আমি পুরোটা লিখলাম না। উনি হচ্ছে জিওগ্রাফির প্রফেসর, নুরুল হুদা হচ্ছে কেমিস্ট্রির প্রভাষক। ওকে, আচ্ছা এদিকে লেখো ভাইয়া, এটা হচ্ছে ঢাকা কলেজ। আনিসা বান্ধবী বুঝছো? এদিকে দেখো, এটা হচ্ছে মগবাজার। কি বাজার ভাই বলো তো? মগবাজার। এই মগবাজারে কে থাকতো? এই মগবাজারে থাকতো আমার এই যে নুরুল হুদা স্যার থাকতো, সবাই লিখে ভাইয়া, হুদা স্যার থাকতো, হুদা স্যার মগবাজার বাসায় থাকতো। ওকে, এবার কাহিনী একটু শুনো। প্রথম পর্ব হচ্ছে ইসহাক কি করলো? আসলো। ইসহাককে কে পাঠাইছে ভাইয়া? আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? আরেকবার একটু বিসমিল্লাহ পড়ি। আজকে প্রয়োজন ভাইয়া আর কিছু পড়াবো না, যদি 5টা বাজে ভাইয়া রেনকোটটা একটু মুখস্থ করে দিই, এটা আমার একটা আবেগ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পর্ব কলেজের পিয়ন, আমরা সবাই কলেজে পড়েছি না? প্রিন্সিপাল, এরপরে এই লেকচারার যা আছে সবার থেকে পাওয়ার বেশি কাজ ছিল, পিয়নের পাওয়ার ছিল না। এই কলেজের পিয়ন হচ্ছে ইসহাক। কোন কলেজ? ঢাকা কলেজ। 1971 সনে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কলেজের পিয়নের নাম ছিল ইসহাক, প্রিন্সিপাল ছিলেন ডক্টর আফাজ আহমেদ। কেমিস্ট্রির প্রভাষক, বুঝতে হবে, বলো, কেমিস্ট্রির প্রভাষক ছিলেন কে? নুরুল হুদা। জিওগ্রাফির প্রফেসর ছিলেন কে? আব্দুস সাত্তার। জিওগ্রাফির প্রফেসর ছিলেন কে? আব্দুস সাত্তার। আর আকবর সাজিদ ছিলেন উর্দুর প্রফেসর। আকবর সাজিদ নামটা শিখে ফেলো, আকবর সাজিদ। তোমাদের পরীক্ষাতে আসে, যদি না পারো বলো আকবর, আকবর সাজিদ। ইনি ছিলেন উর্দু, বলো সাজিদ উর্দু, সাজিদ স্যার উর্দু, সাত্তার স্যার, বলো সাজিদ স্যার উর্দু, সাত্তার স্যার জিওগ্রাফি, নুরুল হুদা স্যার কেমিস্ট্রি। এরা হচ্ছে প্রফেসর, উনি হচ্ছেন প্রভাষক, ইনি হচ্ছেন প্রিন্সিপাল, ইনি হচ্ছেন পিয়ন। কাহিনীটি হচ্ছে প্রিন্সিপাল, সুন্দর করে বুঝবা। এই যে আফাজ স্যার, আফাজ স্যার কি করছেন? আফাজ স্যার ইসহাককে নুরুল হুদা স্যারের বাসায় পাঠাইছে। বলো, প্রিন্সিপাল স্যার পিয়নকে নুরুল হুদা স্যারের বাসায় পাঠাইছে। কেন পাঠাইছে? একটা কাহিনী ঘটছে, কাহিনীটি আমি তোমাদেরকে বলবো। তো নুরুল হুদা স্যারের বাসায়, কাহিনীটি তো পরে বলবো, বুঝছো? নুরুল হুদা স্যারের বাসায় পাঠাইছে। পাঠাইছে আর এই যে ভাই ইসহাক এমনি এমনি যে আসছে, বলো ইসহাক আসছে। ইসহাক কোথায় আসছে? স্যারের মগবাজারের বাসায়। ইসহাক স্যারের মগবাজারের বাসায় আসার পরে স্যার তখন ওই রাতে, ভোর রাত থেকে প্রচন্ড বৃষ্টি, মুখস্থ বলো, ভোর রাত থেকে প্রচন্ড বৃষ্টি। ওই সময় যদি শনিবারে বৃষ্টি শুরু হইতো, 7 দিন টানা বৃষ্টি হইতো। মঙ্গলবারে বৃষ্টি হইলে টানা 3 দিন বৃষ্টি হইতো। কি বলছে? এমনি তাকে রয়েছে, বলো শনিবারে বৃষ্টি হইলে 7 দিন টানা বৃষ্টি হইতো, মঙ্গলবারে বৃষ্টি হইলে টানা 3 দিন বৃষ্টি হইতো। তো ওই দিন ভোর রাত থেকে প্রচন্ড বৃষ্টি, আমাদের স্যার একটু ঘুমাইছে। কোন স্যার? হুদা স্যার মগবাজার বাসায় একটু ঘুমাইছে, বুঝছো? বাদলার সকালে হেমন্তের শেষ, এই যে সময়টা ছিল, বলো বাদলার সকালে হেমন্তের শেষ। এই পিয়ন এসে দরজা কি দিয়েছে বলতো? পিয়ন এসে দরজা এমনি টোক দিয়েছে বা দরজা নক করেছে। পিয়ন ইসহাক যখন দরজা আসলো, তখন হুদা স্যার, ভাই সকালের বৃষ্টি আসছে, তুমি মনে করো ঘুমাও তো কেমন লাগবে? হুদা স্যার ঠিক সেভাবে ঘুমাচ্ছে। হুদা স্যার যখন ঘুমাচ্ছে আর পিয়ন যখন টোক দিয়েছে বা নক দিয়েছে, স্যার তখন দরজা খুললো। দরজা খোলার সাথে সাথে এখানে দরজা কি ছিল বলো? 2টা সিটকিনি।
একটা খিল আর একটা কাঠের ডাসা। তোমাদের পরীক্ষাতে যদি আসে এখানে দরজা, দরজায় কি ছিল? দুইটা সিটকিনি, একটা খিল আর কাঠের ডাসা। দুইটা সিটকিনি, একটা খিল আর কাঠের ডাসা। বলো আমার সাথে, এটা কিভাবে মনে রাখবা? যে গ্রামের বাড়িতে কিভাবে কি থাকে, গ্রামের বাড়ির দরজা খুলতে হলে দুইটা সিটকিনি থাকে, একটা খিল থাকে আর কাঠের ঢাসা থাকে। বুঝে গেছে? এই তো স্যার এটা খুলছে, দরজা খোলার সাথে সাথে দরজা দিয়ে কি ঢুকছে? ভাই দরজা দিয়ে কি ঢুকবে তুমি বলো তো দেখি, কে বলতে পারবা? দরজা দিয়ে তো ইসাক স্যার ঢুকবে, আর কি ঢুকবে? বাতাস আর বৃষ্টি ঢুকছে। বলো, দরজা দিয়ে সাথে সাথে বাতাস এবং বৃষ্টি ঢুকছে, কারণ ভোর রাত থেকে প্রচন্ড বৃষ্টি। ওকে, তাহলে ইসাক পিয়নকে পাঠাইছে নুরুল হুদা স্যারের কাছে প্রিন্সিপাল স্যার। কাহিনীটি কি ঘটছে সেটা তো ভাই তোমাদেরকে বলবো। আচ্ছা, সে আসছে, সে এসে স্যারকে কি বলছে? হুদা স্যারকে বলছে যে আপনাকে কলেজে যাইতে হবে, প্রিন্সিপাল স্যার আপনাকে ডেকেছে। বুঝে গেছে? আচ্ছা, এরপরে স্যার বলছে 5-7 মিনিট একটু বসো না, চাটা খেয়ে যেও। হুদা স্যার ইসাককে বলছে, পিয়নকে বলছে 5-7 মিনিট বসো না, 5 থেকে 7 মিনিট একটু বসে চাটা খাও না। ইসাক কি বলে বলো জানো? ইসাক বলে না স্যার আমি বসতে পারবো না, আমাকে আবার আব্দুল সাত্তার স্যারের বাসায় যেতে হবে। মানে হুদা স্যারের বাসায় সে তো গেছে, তাকে আবার কোথায় যেতে হবে? আব্দুল সাত্তার স্যারের বাসায় যেতে হবে। আব্দুল সাত্তার স্যার কে বলতো? আব্দুল সাত্তার স্যার হচ্ছে জিওগ্রাফির প্রফেসর। আব্দুল সাত্তার স্যারকে জিওগ্রাফির প্রফেসর। তাহলে ইসাক প্রথমে গেছে স্যারের বাসায়, পরে যাবে আব্দুল সাত্তার স্যারের বাসায়। আচ্ছা, এবার কাহিনীটি শুনো। ইসাক আসলে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে কাজ করত, এবং ইসাক এপ্রিল থেকে উর্দু শেখা শুরু করে। এইবার ইসাক সম্পর্কে কিছু শুনো। এই যে ইসাক স্যারের সাথে যে ব্যবসা নিয়ে কথা বলেছে, কেন জানো? সে জানে যে তার সাথে পাকিস্তানিদের সাথে সম্পর্ক আছে। এমনিতে পিয়নের ভাব, আরো সে পাকিস্তানিদের সাথে সম্পর্ক, তাইলে তার আরো ভাব। ওই যে ভাইয়া ভাব হোল স্কয়ার বা ভাব স্কয়ার বা ভাব কিউব। আচ্ছা যাই হোক, এই যে ইসাক কি করেছে? এপ্রিল থেকে উর্দু শিক্ষা শুরু করেছে। লেখো, ইসাক এপ্রিল থেকে উর্দু শিক্ষা শুরু করেছে। এগুলো তোমাদের তথ্য সব বলবো। ইসাক এপ্রিল থেকে উর্দু শিক্ষা শুরু করেছে। আবার ইসাকের দাদা পরদাদা না বায়রার কে? দিল্লিওয়ালার খানসামা ছিল। খানসামা মানে খানা পরিবেশন করে। বুঝতে পেরেছ? ইসাকের কোন আত্মীয় স্বজন? ইসাকের শুধু মানে পরে বইয়ের ভাষা বলবো, ইসাকের একজন আত্মীয় স্বজন দিল্লিওয়ালার খানসামা, মানে দিল্লিওয়ালা একজন আছে, মানে দিল্লি ভারতের একজনের আহার পরিবেশন করতে, কারণ তার ভাবসাব। বুঝে গেছে? এই হচ্ছে কাহিনী। তাহলে ইসাক হচ্ছে পিয়ন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আমি সবে বলে দিয়েছি। আচ্ছা, ইসাক স্যারকে যেদিন কলেজে যেতে বলেছে, সেদিন কলেজে একজন কর্নেল আসছে। সবাই লিখে ফেলি, কলেজে একজন কি আসছে? সেদিন কলেজে একজন কর্নেল আসছে। কর্নেল, এবার বলো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এবার কলেজে কি করছে সেটা এখন বলবো। কর্নেল আসছে, বলো। তাইলে তুমি যে বলো তুমি মুখস্থ হয় না, তুমি কি কিসের মুখস্থ হয় না? এখানে ঢাকা কলেজ, এখানে সাজিদ স্যার, এখানে সাত্তার স্যার, এখানে হুদা স্যার, এখানে আফাজ স্যার, এখানে ইসাক মিয়া। ওকে, এখানে মগবাজার স্যারের বাসা। স্যারকে কলেজে প্রিন্সিপাল ডাকছে, দরজা খুলছে, দরজা দুইটা সিট কিনে একটা খেল কাঠের টাসা, দরজা দিয়ে বাতাস বৃষ্টি ঢুকছে। স্যার ভোর রাত থেকে প্রচন্ড বৃষ্টি, স্যার সেই লেভেলের একটা ঘুম দিছে। আর এটা ছিল বাদলার সকাল, হেমন্তের শেষ। সময়টাও লিখি ফেলো একটু পরে, আমি এগুলো লিখে আছে। বলো, এই যে এই ইসাক যখন আসছে, এটা ছিল বাদলার সকাল হেমন্তের শেষ। বাদলার সকাল হেমন্তের শেষ। বলো, এইবার যে কে বলছো মুখস্থ হয় না, প্রয়োজনে পড়ো, প্ল্যাটফর্ম অফ করে দিব, তারপর আজকে রেইনকোট বুঝাবো। বলো, এটা কার মুখস্থ হয় না? এই কাহিনী কে বুঝে নেয় বলো তো? বলো যে ভাই আমি বুঝি না, বলো একজন। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাই কেন আসছে, সেটি এখন বলবো যে ভাই কেন আসছে। তোমরা কেউ শেয়ার করা দরকার না আজকের ক্লাস, বুঝছো? ভাইয়া তোমাদের জন্য কষ্ট করে তোমরা শেয়ার করবে না, এটাই তোমাদের মানে আন্তরিকতা। ভাই এই পর্যন্ত সবাই বুঝছি? দুই একজন যারা দেরি করে আসছো তারা বুঝো নাই, বাট বাকিরা সবাই ক্লিয়ার। যারা দুই একজন বুঝো নাই তারা আবার একটু খেয়াল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আবার বলতে গেলে তো আসলে একটু এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পড়বো রেইনকোট। সবাই আবার খেয়াল করতে হবে, যারা দেরিতে আসছো এবার সবাই খেয়াল করো। আমরা এখন পড়বো রেইনকোট। এই রেইনকোটটি ঢাকা কলেজকে কেন্দ্র করে হয়েছে। এই রেইনকোটটি আমি তোমাকে 4টা পর্বে শেষ করব। প্রথম পর্ব হচ্ছে ওই সময় ঢাকা কলেজের পিয়ন ছিল
আমি তোমাকে প্রথমে ঢাকা প্রথম পর্ব লেখো। প্রথম পর্বের নাম দিবে ইসাক। কলেজের পিয়ন ইসাক নুরুল হুদা স্যারের বাসায় আসলো। কলেজের পিয়ন ইসাক নুরুল হুদা স্যারের বাসা আসলো। এবার 1971 সনে, বিসমিল্লাহির রহমানির রহিম, 1971 সনে ঢাকা কলেজ, ঢাকা কলেজ, এই যে ভাইয়া ঢাকা কলেজ, ঢাকা কলেজের পিয়নের নাম ছিল ইসাক। যা থামে বলবো, বলো। 1971 সনে ঢাকা কলেজের পিয়নের নাম ছিল কি? সবাই বলতে হবে। 1971 সনে ঢাকা কলেজের পিয়নের নাম ছিল কি? ইসহাক। বলো। 1971 সনে ঢাকা কলেজের প্রিন্সিপালের নাম ছিল কি? আফাজ স্যার। 1971 সনে ঢাকা কলেজের কেমিস্ট্রি প্রভাষকের নাম ছিল কি? নুরুল হুদা স্যার। 1971 সনে ঢাকা কলেজের উর্দুর প্রফেসরের নাম কি? আকবর সাজিদ স্যার। আর 1971 সনে জিওগ্রাফির প্রফেসর ছিল আব্দুল সাত্তার স্যার। তাহলে বলো কয়জনকে পেয়েছি? বলো। আফাজ স্যার ঢাকা কলেজের, বলো আফাজ স্যার। আফাজ স্যার, যারা দেরিতে আসছো তাদের কারণে ক্লাসের মজাটা চলে গেছে। বলো আফাজ স্যার, নুরুল হুদা স্যার, সাজিদ স্যার, সাত্তার স্যার এবং ইসাক হচ্ছে কলেজের পিয়ন। এই ঢাকা কলেজ তুমি আবার ধরো। ঢাকা কলেজ কোথায় দেখছো? নীলক্ষেত নিউ মার্কেট কখন আসছো? নীলক্ষেত নিউ মার্কেটের এখানে ঢাকা কলেজ। 1971 সনে ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন আফাজ স্যার। নুরুল হুদা স্যার ছিলেন কেমিস্ট্রির প্রভাষক। আকবর সাজিদ স্যার ছিলেন উর্দুর প্রফেসর। আর আব্দুল সাত্তার স্যার ছিলেন জিওগ্রাফির প্রফেসর। আর এটা ঢাকা কলেজ। এই চারজন। বলো আফাজ হচ্ছে প্রিন্সিপাল, নুরুল হুদা হচ্ছে কেমিস্ট্রির প্রভাষক, আকবর সাজিদ হচ্ছে উর্দুর প্রফেসর, আব্দুল সাত্তার স্যার হচ্ছে জিওগ্রাফির প্রফেসর। এটা কি বুঝাইতে পেরেছি? আর ইসাক হচ্ছে পিয়ন। এখন কলেজের প্রিন্সিপালের নাম হচ্ছে আফাজ স্যার আর পিয়ন হচ্ছে ইসাক। কোনো এক কারণে আফাজ স্যার ইসাককে নুরুল হুদার বাসায় পাঠাইছে। নুরুল হুদা স্যার হচ্ছে ঢাকা কলেজের কেমিস্ট্রি প্রভাষক। নুরুল হুদা স্যারের বাসা হচ্ছে মগবাজার। বলো ঢাকা মগবাজার। বলো নুরুল হুদা স্যারের বাসা কোথায়? ঢাকা মগবাজার। বলো কি বলেছি? নুরুল হুদা স্যারের বাসা কোথায়? ঢাকা মগবাজার। নুরুল হুদা স্যারের কাছে প্রিন্সিপাল স্যার ইসাককে পাঠাইছে। ওকে, তাহলে এই যে ভাই ইসাক আসতেছে, দেখো ভাই ইসাক আসছে। ইসাক এখানে আসছে, কার বাসায় আসছে? বলে ইসাক কার বাসায় আসছে? ইসাক নুরুল হুদা স্যারের বাসায় আসছে। নুরুল হুদা স্যারকে 1971 সনে ঢাকা কলেজের কেমিস্ট্রির প্রভাষক। এই যে ইসাক আসছে, কখন আসছে? বাদলার সকালে হেমন্তের শেষে। বলে ইসাক স্যারের বাসায় কখন আসছে? বাদলার সকালে হেমন্তের শেষে। আচ্ছা, ইসাক যখন আসছে দরজা নক দিয়েছে, স্যার দরজা খুলছে। আচ্ছা, ওই দিন ভোররাত থেকে প্রচন্ড বৃষ্টি, এ কারণে স্যার একটু ঘুমাইছে। ওই দিন ভোররাত থেকে প্রচন্ড বৃষ্টি, এ কারণে স্যার একটু ঘুমাইছে। পরে স্যার যখন দরজা খুলছে, গ্রামের দরজাগুলোতে কি থাকে? তো ওই সময় যখন 1971, তো বাংলাদেশ তো গরিব ছিল, দরজাগুলো কি ছিল বলো? দুইটা সিটকিনি, একটা খিল, একটা কাঠের ডাসা। বলো দুইটা সিটকিনি, একটা খিল এবং কাঠের ডাসা ছিল। স্যার এগুলো খুলে দরজা খুলছে। দরজা খোলার সাথে সাথে তুমি কচু বুঝো, তুমি এটা ভাবো তো, দরজা খোলার সাথে সাথে যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কি ঢুকতেছে? বৃষ্টি দিয়ে বাতাস এবং বৃষ্টি ঢুকছে। সাথে সাথে ইসাক এখানে স্যারের বাসায় ঢুকছে। স্যারের বাসায় ঢুকে সে স্যারকে বলছে, স্যার আপনাকে প্রিন্সিপাল স্যার কলেজে যেতে বলেছে। কি কারণে সেটা আমি তোমাদেরকে একটু পরে বলতেছি। তো সে যেহেতু পিয়ন স্যারের বাসায় আসছে, পিয়নকে স্যার বলছে যে তুমি 5-7 মিনিট একটু বসো, চাটা খেয়ে যেও। সে বলছে যে না স্যার, আমি বসতে পারবো না, আমি আপনার বাসাতে আসছি, আমাকে সাত্তার স্যারের বাসায় যেতে হবে। ওকে, আচ্ছা, এই যে কাহিনীটি বললাম, এবার সবার মুখস্থ। এবার যে বুঝবে না সে আসতে, তোমার কাছে রিকোয়েস্ট করছে ক্লাস থেকে চলে যাও তুমি, তারপরে অন্যদের ক্ষতি করো না। বলো এবার এটা সবার মুখস্থ, যেটা আমি আজকে রেইনকোট মুখস্থ করাবোই। বলো এটা সবার মুখস্থ, এবার সবার মুখস্থ। আর এই যে ইসাক এপ্রিল থেকে উর্দু শিখে শুরু করে দিয়েছে। আবার ইসাকের যে কোনো একজন দিল্লির একটা বড় লোকের ইয়ে ছিল, আহার পরিবেশন করতো। ইসাকের যে কোনো আত্মীয়, বিভিন্ন কারণে ইসাক একটু ভাবসাব নিয়ে চলতো। সে হচ্ছে কলেজের পিয়ন, তার ভাবসাব বোঝা যায় সে প্রিন্সিপালের উপরে, এরকম আর কি। এবার কে মুখস্থ হয় বলো? একজন বলো। এবার আলহামদুলিল্লাহ সবার হয়েছে, আবার মুখস্থ হবে না।
ওকে, এবার সবাই দেখো এই যে ভাইয়া, এবারে এই তথ্যগুলো সব এখানে আছে, জাস্ট আমি তোমাদেরকে চিত্র এঁকে বুঝিয়ে দিছি। বলো, মঙ্গলবার বৃষ্টি হইলে টানা 3 দিন বৃষ্টি হয়। প্রথম পর্ব হচ্ছে ইসাক আসলো, মঙ্গলবারে বৃষ্টি হলে টানা 3 দিন বৃষ্টি হয়, শনিবারে বৃষ্টি হলে টানা 7 দিন বৃষ্টি হয়। ভোররাত থেকে প্রচন্ড বৃষ্টি, বাদলার সকাল, হেমন্তের শেষ, প্রচন্ড শীত। কলেজের প্রিন্সিপাল হচ্ছে ডক্টর আফাজ আহমেদ, ইসাক মিয়া হচ্ছে কলেজের পিয়ন, নুরুল হুদা স্যার হচ্ছে কেমিস্ট্রির প্রভাষক। এগুলো চিত্র দিয়ে সুন্দর করে বুঝাই দিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে ভাইয়া ইসাক যা আসছে, কেন আসছে সেটা আমি একটু পরে বুঝাচ্ছি। আগে আব্দুল সাত্তার মিদা স্যার হচ্ছে জিওগ্রাফির প্রফেসর। এরপরে লেফটেন্যান্ট, আচ্ছা, এপ্রিলের শুরুর দিকে সে উর্দু শিক্ষা শুরু করে দিয়েছে কে বলতো? পিয়ন। তার দাদা পরদাদা বায়রার মামু দিল্লিওয়ালার খানসামা ছিল। এই যে আমি তো তোমাকে বলেছি যে ইসাকের যে কোনো একজন আত্মীয় দিল্লিওয়ালার খানসামা ছিল। তোমাদের পরীক্ষাতে আসবে খানসামা কি? আহার পরিবেশন করে, খাওয়া পরিবেশন করে, ধরে নাও যে সার্ভেন্ট, চাকর। শেষ, এই পর্যন্ত বুঝছো সবাই আশা করছি। এখন আমরা দেখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে কেন স্যারকে পাঠাইছে। এবার সবাই খেয়াল করো, সরি, কেন এই ইসাক এখানে আসছে। তাহলে এটা হচ্ছে মগবাজার বাসা। সবাই আবার চিত্রটা আঁকো, যে এবার লেখো কেন, কেন পাঠাইছে। এবার লেখো কেন। এটা হচ্ছে ঢাকা কলেজ, হ্যাঁ, এটা হচ্ছে ডিসি ঢাকা কলেজ, আর এটা হচ্ছে স্যারের মগবাজার বাসা, নুরুল স্যার মগবাজার বাসা। ওকে, আচ্ছা, এই যে ইসাক স্যারের কাছে আসছে, কেন আসছে এবার শোনো। এই যে তুমি ঢাকা কলেজ দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে ঢাকা কলেজ তুমি দেখতে পাচ্ছ, এই ঢাকা কলেজের কিছু কাজ দরকার ছিল। কি দরকার ছিল? কিছু ঢাকা কলেজের কিছু আলমারি দরকার ছিল। বলো সবাই লিখে, আলমারি। আলমারি দরকার ছিল, সুন্দর করে সবাই লিখে ফেলবে। ভাইয়া, ঢাকা কলেজের কিছু আলমারি দরকার ছিল। আচ্ছা, আলমারি কোনটার জন্য কোনটা, আমি সেটি একটু পরে লেখা থাকবে যে অফিসের জন্য 3টা, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফির জন্য 2টা, আর ইংরেজির জন্য 1টা। টোটাল 10টা আলমারি দরকার ছিল। কোনটার জন্য কোনটা এটা তোমার এখানে লিখে দিব, সমস্যা নেই। এই ঢাকা কলেজের আলমারি দরকার ছিল। এখন এই আলমারিগুলো কলেজে আসবে, সুন্দর করে বুঝো, বিসমিল্লাহ পড়ে আবার বলো ভাইয়ের সাথে। বলো, ঢাকা কলেজে তখন 10টা আলমারির দরকার ছিল। ওই আলমারিগুলো আবার আবার ভাইয়া, ওই আলমারিগুলো কলেজে আসবে, আসলে রিসিভ করবে কে? এই দায়িত্ব প্রিন্সিপাল স্যার নুরুল হুদা স্যারকে দিয়েছে। বলো, কলেজে 10টা আলমারি দরকার ছিল যুদ্ধের সময়। ওই 10টা আলমারি কলেজে যে আনবে, আনলে রিসিভ করবে কে? প্রিন্সিপাল স্যার আফাজ স্যার এই দায়িত্ব নুরুল হুদা স্যারকে দিয়েছে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাহিনীটি কি? কাহিনীটি হচ্ছে এই আলমারি যারা আনছে, তারা কুলি ছিল না, তারা ছিল মুক্তিযোদ্ধা। বলো, এখানে আসলে কুলি ছিল, কিন্তু কুলিদেরকে মুক্তিযোদ্ধারা সরাই। মুক্তিযোদ্ধারা কি করছে জানো? মুক্তিযোদ্ধারা এখানে একটা গেম খেলছে। গেমটা হচ্ছে তারা কুলিদেরকে সরাই দিয়ে তারা কুলির বেশে কলেজের ভিতরে আসছে। কেন আসছে? কলেজের ভিতরে পাকিস্তানিদের একটা আস্তানা ছিল, সেটি চিত্রের মাধ্যমে দেখাবো। কলেজের ভিতরে পাকিস্তানিদের একটা আস্তানা ছিল, সে আস্তানাতে হামলা করার জন্য এই যে কুলির বেশে মুক্তিযোদ্ধারা কলেজে আসে একটা বোমা মারি দিছে। কি মেরে দিছে? বোমা মেরে দিছে। এখন তুমি খেয়াল করো, এরা এই যে ভাইয়া মুক্তিযোদ্ধারা যে কলেজে আসছে আলমারি নিয়ে, এসে কার সাথে কথা বলছে তুমি আমাকে বলো তো? না, সবাই একসাথে বলতে হবে। মুক্তিযোদ্ধারা যে কলেজে আসছে, এসে আলমারিগুলো নিয়ে কার সাথে কথা বলছে? হুদা স্যারের সাথে না? এখন পাকিস্তানিরা ধরে নিছে যেহেতু আলমারি হুদা স্যার রিসিভ করছে এবং হুদা স্যারের সাথে এদের কথা বলছে, সেহেতু এই মুক্তিযোদ্ধা বা কুলিদের সাথে হুদা স্যারের পরিচয় আছে, সম্পর্ক আছে। এখান থেকে হুদা স্যার অপরাধী হয়ে গেছে। ভাই বুঝাইতে পেরেছি? যে আসার কথা ছিল আলমারিগুলো নিয়ে কুলিরা, কিন্তু আসছে কুলিদেরকে সরাই দিয়ে মুক্তিযোদ্ধারা আসছে। কেন আসছে? কলেজের যে পাকিস্তানিদের আস্তানা ছিল সেটাকে হামলা করার জন্য। তারা বোমা মেরে দিছে, বোমা মেরে হচ্ছে। কিন্তু মারলেও এখানে এই যে হুদা স্যার কেন অপরাধী হয়েছে? হুদা স্যার এদের সাথে কথা বলেছে, যেহেতু কথা তো বলতে হবে, হুদা স্যার রিসিভ করেছে না। এই আশা করছি সবাই এটা বুঝছো। এই তো মাশাআল্লাহ, আজকে আমার মন খুশি লাগবে যদি বুঝাইতে পারি। আচ্ছা, এরা কি কি করছে এবার সবাই খেয়াল করে। এরা একটু পরে এগুলো সব লিখে আছে, টেনশন করো না। এই যে ভাইয়া মুক্তিযোদ্ধারা কুলির বেশে এসে কি কি করছে বলো? কলেজের এরা 3-4টা কাজ করছে। একটা হচ্ছে এরা কলেজের দেয়াল ঘেঁষে বোমা মারছে। কলেজের দেয়ালের উপরে একটা ইলেকট্রিক ট্রান্সফার ছিল। বলো, এই যে ঢাকা কলেজের দেয়াল, এই দেয়ালের উপরে একটা ইলেকট্রিক ট্রান্সফার ছিল, এই ট্রান্সফার উড়ে গেছে।
এরা বোমা মারার সাথে সাথে কলেজের দেয়াল গেছে, একটা ইলেকট্রিক ট্রান্সফার ছিল সেটা উড়ে গেছে। প্রিন্সিপালের যে বাড়ি ছিল, হ্যাঁ ধরে না এখানে একটা প্রিন্সিপালের বাড়ি ছিল, প্রিন্সিপালের বাড়িতে এরা হামলা করছে, কলেজের সাথে প্রিন্সিপালের বাড়ি ছিল, ওই বাড়িতে তারা হামলা করছে, গেট ভাঙে গেছে। তাহলে আমার সাথে একদম আঞ্চলিক ভাষায় বলো যে মুক্তিযোদ্ধারা আলমারি নিয়ে আসছে। আসলে তো ওরা মুক্তিযোদ্ধার পরিচয় আসেনি, পুলির পরিচয় এসেছে, এসে এরা আক্রমণ করছে। কলেজের দেয়াল গেছে বোমা মারার সাথে সাথে এখানে একটা ইলেকট্রিক ট্রান্সফার ছিল, এটা উড়ে গেছে। সাথে সাথে এই যে ভাইয়া এখানে প্রিন্সিপালের যে বাসা সেখানে আক্রমণ করছে, আক্রমণ করার সাথে সাথে প্রিন্সিপালের গেট ভেঙে গেছে। ওকে, আজকে সবাই বুঝতে পেরেছো মাশাআল্লাহ। না 52 দিনগুলো তোমাদের নাই তো। এবার সবাই চিত্রের মাধ্যমে এটা একটু সুন্দর করে বুঝে নাও। সবাই একটু লেখো, এটা হচ্ছে কলেজ, সবাই লেখো কলেজের দেয়াল, দ্রুত লিখতে হবে বে কলেজের, এটা চিত্রটা আমার স্লাইডে নাই, চিত্রটা রাখতে হবে। কলেজের দেয়াল, কলেজের দেয়ালের সাথে এটা হচ্ছে ইলেকট্রিক ট্রান্সফার, লেখো সবাই ইলেকট্রিক, ইলেকট্রিক ট্রান্সফার, কলেজের দেয়ালের সাথে হচ্ছে ইলেকট্রিক ট্রান্সফার, ইলেকট্রিক ট্রান্সফারের সাথে হচ্ছে একটা বাগান। এর বইতে যেভাবে আছে ঠিক সেভাবে বলো, ইলেকট্রিক ট্রান্সফারের সাথে হচ্ছে একটা বাগান। কলেজের দেয়াল গেছে হচ্ছে ইলেকট্রিক ট্রান্সফার, এরা বোম মারিয়ে ইলেকট্রিক ট্রান্সফার উড়াই দিছে। ইলেকট্রিক ট্রান্সফারের সাথে হচ্ছে একটা বাগান, বাগানের সাথে হচ্ছে টেনিস লন, সবাই লিখি ভাইয়া বাগানের, এই বাগানের এখান দিয়ে হচ্ছে টেনিস লন, টেনিস লন। ওকে ভাইয়া, এই টেনিস লনের সাথে হচ্ছে কলেজের দালান, টেনিস লনের সাথে আবার কি আছে, কলেজের দালান, কলেজের দালান, দালান। এই কলেজের দালানের সাথে আবার আছে ফুটবল ক্রিকেটের মাঠ, হ্যাঁ বা ফুটবল ক্রিকেটের মাঠ লেখো। কলেজের দেয়ালের সাথে আছে ফুটবল, ফুটবল ক্রিকেট, ক্রিকেটের মাঠ। ওকে ভাইয়া, ফুটবল ক্রিকেটের মাঠ। ওকে, এই ফুটবল ক্রিকেটের মাঠের মানে বাঁ পাশে হচ্ছে প্রিন্সিপালের কোয়ার্টার, লেখো। এই যে ফুটবল ক্রিকেটের মাঠের বাঁ পাশে, বাঁ পাশে হচ্ছে প্রিন্সিপালের কোয়ার্টার, লেখো ভাইয়া প্রিন্সিপাল, প্রিন্সিপালের কোয়ার্টার লিখতে পারো, অথবা প্রিন্সিপালের বাসা লেখো। কোন দিকে বলো, বাঁ দিকে, তোমাদের পরীক্ষা থাকবে, বলো বাঁ দিকে, বলো ফুটবল ক্রিকেটের মাঠের বাঁ দিকে হচ্ছে প্রিন্সিপালের বাসা। প্রিন্সিপালের বাসার সাথে হচ্ছে এখানে হচ্ছে ভাই মিলিটারি ক্যাম্প, এই মিলিটারি ক্যাম্প এইটা হচ্ছে ওদের আক্রমণের, মুক্তিযোদ্ধারা আসছে এটা আক্রমণ করার জন্য, বলে এই মিলিটারি ক্যাম্প, মিলিটারি ক্যাম্প মানে পাকিস্তানিদের ক্যাম্প ছিল আগে এটা, এখন এটা মিলিটারি ক্যাম্প হয়েছে। যুদ্ধের আগে এটা কিন্তু মিলিটারি ক্যাম্প ছিল না, যুদ্ধ শুরু আগে এটা ছিল কলেজের জিমনেশিয়াম। তো তোমাদের পরীক্ষাতে আসবে যে এরা মিলিটারি ক্যাম্প যেটা করছে সেটা আগে ছিল কলেজের জিমনেশিয়াম, কলেজের জিমনেশিয়াম, জিমনেশিয়াম। আজকে রেইনকোট মুখস্থ হতেই হবে। তাহলে আবার খেয়াল করো, কলেজের দেয়ালের সাথে ইলেকট্রিক ট্রান্সফার, তাহলে ওই যে ওরা আসে এই ইলেকট্রিক ট্রান্সফারটা উড়িয়ে দিছে, আর এই যে ভাই প্রিন্সিপালের যে বাসা, এই বাসার গেট ভাঙিয়ে ফেলছে। তাহলে ভাই কলেজে ইলেকট্রিক ট্রান্সফারের সাথে হচ্ছে বাগান, বাগানের সাথে হচ্ছে টেনিস লন, টেনিস হচ্ছে কলেজের দালান, এরপর হচ্ছে ফুটবল ক্রিকেটের মাঠ, এরপর হচ্ছে প্রিন্সিপালের বাসা, বাসার গেট ভেঙে দিছে, এরপর হচ্ছে পাকিস্তানিদের ক্যাম্প। এই ক্যাম্পটা আগে ক্যাম্প ছিল না, আগে ছিল জিমনেশিয়াম, কলেজের জিমনেশিয়াম। চিত্র বুঝাইতে পেরেছি? লিখে ফেলো, লিখো। এই শেষ, আমাদের প্রথম পর্ব শেষ। দ্রুত দ্রুত ভাইয়া, সবাই একটু লিখে ফেলে, বোঝা যায়, বোঝা যায় তো? সবুজ, এই যে 2-1 দিন পর পরীক্ষা তোমাদের, তোমরা যদি ভাইয়া ভালো না হোক তাহলে এখানে ওকে চলো। সবাই লিখে হয়েছে ভাইয়া? ওকে, এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার একদম সহজে তোমাদেরকে বুঝাই দিব আবার চিত্রের মাধ্যমে। এবার হচ্ছে প্রিন্সিপাল স্যার প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা আশা হচ্ছে সবাই লিখছো। ওকে,
সবাই না যারা লিখো না স্ক্রিনশট দিয়ে নাও, পরে লিখো, সময় তো বেশ শেষ করতে হবে। এবার হচ্ছে ভাইয়া যেহেতু স্যারকে বলো মগ বা এবার হচ্ছে শুধু লেখো যাওয়ার প্রস্তুতি, লেখো সবাই বলো যাওয়ার প্রস্তুতি, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, সবাই লেখো দ্বিতীয় পর্ব, যাওয়ার স্যার প্রস্তুতি নিচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। এই যাওয়ার প্রস্তুতি হচ্ছে স্যারের মগবাজার ভাষা, এটা হচ্ছে স্যারের মগবাজার ভাষা, মগবাজার মগবাজার স্যারের ভাষা। আচ্ছা, স্যার এখানে প্রস্তুতি নিবে। স্যারের বইয়ের নাম হচ্ছে আসমা, সবাই লিখে ফেলবে। নুরুল হুদা স্যারের বইয়ের নাম হচ্ছে আসমা। আচ্ছা, আমাদের নুরুল হুদা স্যারের হাঁপানির টান ছিল। আমরা গতকালকে লাল সালু পড়েছি, লাল সালুতে হাঁপানির সমস্যা ছিল কার মনে আছে? বিদ্যুৎ সলোমনের বাপের হাঁপানির সমস্যা ছিল। একই সাথে আমাদের নুরুল হুদা স্যারেরও হাঁপানির সমস্যা ছিল। কাহিনীটি সুন্দর করে বুঝি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন স্যার যখন বের হবে, প্রচন্ড বৃষ্টি না, স্যার যখন বের হবে, আসমা ভাবি, আমরা ভাবি বলি বুঝছো, আসমা ভাবি নুরুল হুদা স্যারকে বলেছে আপনি ছাতা নিয়ে যান। মানে আপনি ছাতা নিয়ে গেলে হবে না, আপনি রেইনকোটটা পরে যান। হ্যাঁ, তাহলে আসমা ভাবি কিসের কথা বলছে? যে ছাতায় কাজ করবে না, যে ধরনের বৃষ্টি ছাতায় কাজ করবে না, আপনি রেইনকোট পরে যান। এখন এবার আমরা রেইনকোট সম্পর্কে জানবো। রেইনকোট, তাহলে আসমা ভাবি স্যারকে বলছে যে আপনার হাঁপানির সমস্যা, তোমরা একটু লিখে নিতে পারো, বাট এটা আমার লেখা আছে স্যারের হাঁপানির টান ছিল। হ্যাঁ, হাঁপানির টান ছিল। তো আসমা ভাবি রান্নাঘরে ছিল। রান্নাঘর, এই রান্নাঘর আমাদের আরেকটা জায়গায় আছে, কোথায় আছে জানো? এই রান্নাঘর আছে আমাদের মাসি পিসি, সেখানে রান্নাঘর ডিরেক্ট নেই, সেখানে রান্না আছে রসুইছালা। রসুইছালা মানে রান্নাঘর। তাহলে ভাইয়া আসমা ভাবি রান্নাঘরে ছিল। আসমা ভাবি কোথায় ছিল? মনে করো, আচ্ছা তুমি একদম মনে করো যে আমি তোমাদের নুরুল হুদা স্যার, এখন আমাকে পিয়ন এসে বলছে যে আপনাকে কলেজে যেতে হবে, আমি কলেজে যাব, তোমাদের ভাবি বাসায় আছে, তোমাদের ভাবি রান্নাঘরে ছিল। তোমাদের ভাবি আমাকে বলে যে গালিব শুনো, গতকালকে তোমাদের ভাবি আমাকে বলে যে মিরপুর ব্রিজে সেই লেভেলের সমস্যা হয়েছে, তুমি এখন এভাবে যাওয়া ঠিক হবে না। পরে আমি বলছি না, যেহেতু প্রিন্সিপাল স্যার আমাকে বলেছে আমি যেতে হবে। তোমাদের ভাবে আমাকে বলছে তুমি যেহেতু যাবা, ছাতা নিয়ে যাবে না, কারণ ছাতায় কাজ করবে না, তুমি রেইনকোট নিয়ে যাও। এখান থেকে এখন আমরা শিখবো রেইনকোটটা কার ছিল। তাহলে তোমাদের আসমা ভাবি রান্নাঘর থেকে, ধরো না আমি নুরুল হুদা স্যার, তোমাদের আসমা ভাবি রান্নাঘর থেকে আমাকে বলছে মিরপুর ব্রিজে গন্ডগোল হয়েছে, বরফুর গত রাতে, সো তুমি এখন যাইও না। আমি তোমাদের ভাবিকে বলছি যেতে হবে, স্যার ডাকছে। পরে তোমাদের ভাবি বলছে আচ্ছা ছাতা নিয়ে যাও না, রেইনকোট নিয়ে যাও। এখন আসে আমরা রেইনকোট। এবার আমরা দেখবো রেইনকোট। এই রেইনকোটটা ছিল স্যারের শালা মিন্টুর, সব একটু লিখে ফেলি। এই যে রেইনকোট, এই রেইনকোটটা ছিল স্যারের শালা মিন্টু একটু লম্বা ছিল, স্মার্ট ছেলে ছিল, আর নুরুল হুদা স্যার একটু খাটো ছিল। এই খাটোতে আমরা আবার একটা মনে রাখতে পারি যে আমাদের মাসি পিসিতে কে খাটো ছিল বলতো? কৈলেশ। তাছে সেদিকে এখন আমরা যাবো না, বলো। এই মিন্টু একটু লম্বা ছিল। মিন্টু কেমন ছিল বলতো? লম্বা। একই সাথে মিন্টু ছিল মুক্তিযোদ্ধা। কি ছিল? মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদেরকে পাকিস্তানিরা অপমান করে মিসক্রিয়েন্ট বলতো। বলো কি? মিসক্রিয়েন্ট, দুষ্কৃতকারী। আমাদেরকে শেখ হাসিনা যেমন রাজাকার বলে, একই সাথে পাকিস্তানিরা তখন আমাদেরকে মিসক্রিয়েন্ট বলতো। মিসক্রিয়েন্ট মানে হচ্ছে দুষ্কৃতকারী। বলো মিসক্রিয়েন্ট মানে কি? দুষ্কৃতকারী। বুঝাইতে পেরেছি ভাইয়া? মিসক্রিয়েন্ট মানে হচ্ছে দুষ্কৃতকারী, আমাদেরকে ইয়ে করে বলতো। এই মিন্টু লম্বা ছিল, মিন্টু মুক্তিযোদ্ধা ছিল। আশা করছি সবাই বুঝতে পেরেছি। এবং রেইনকোটটা ছিল মিন্টুর। আর মিন্টু হচ্ছে এই যে ওনার ছোট শালা, মানে এই স্যারের পোলাপানের ছোট মামা, মানে মিন্টু পোলাপানের ছোট মামা, এটা মনে রাখবা যে ছোট মামা স্যারের ছোট শালা। বাট পরীক্ষাতে তো ছোট শালা আসবে না, আসবে ছোট মামা, যেহেতু বইতে ছোট মামার কথা আছে। ওকে, তাহলে ভাই আবার খেয়াল করো, স্যারের মগবাজার বাসা। এবার মগবাজার বাসা নিয়ে কিছু কথা বলবো। স্যারের মগবাজার বাসা, স্যারের ছিল হাঁপানির সমস্যা। এরপরে স্যারের যেহেতু যেতে হবে, আসমা ভাবি রান্নাঘর থেকে বলছে যে মিরপুর ব্রিজে গন্ডগোল হয়েছে, সো তুমি ছাতা নিয়ে যাও না, রেইনকোট নিয়ে যাও। এখন আসে রেইনকোটটা কার? মিন্টু হচ্ছে একটু লম্বা, স্যার হচ্ছে একটু খাটো, সো রেইনকোটটা বুঝতে পেরেছো কেমন হবে। এরপর ভাইয়া মিন্টু হচ্ছে ছোট মামা। ওকে, শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যেটি দেখবো সেটি হচ্ছে মগবাজার ভাষা। এবার আমরা স্যারের ভাষা পরিবর্তন নিয়ে কিছু শিখবো। ওকে, 37 হয়ে গেছে। এবার আমরা ভাষা পরিবর্তন নিয়ে কিছু শিখবো। এই মগবাজার হচ্ছে স্যারের 2 কামরা।
ভাইয়া তোমাদের পরীক্ষাতে আসবে যে স্যারের মগবাজার বাসাটা কয় কামরার ফ্ল্যাট ছিল? 2 কামরার ফ্ল্যাট ছিল। আচ্ছা, মিন্টু এই বাসা থেকে চলে গেছে, মিন্টু এই বাসায় ছিল, এই বাসা থেকে মিন্টু ভারত চলে গেছে। পরে 3 দিন পরে ভাইয়া 3 দিন পরে এই যে মগবাজারের পাশের বাসার, এই যে এখানে একটা বাসা ছিল, এই বাসার গোলগাল মুখের মহিলা একজন ছিল। গোলগাল মুখের মহিলা পরের দিন এসে বললো আপনাদের মিন্টু কোথায়। ওই মহিলা মিন্টুকে একটু ভালো লাগতো। আবার খেয়াল করো, স্যারদের মগবাজার বাসা ছিল 2 কামরার ফ্ল্যাট। স্যাররা মানে স্যারদের এই বাসা থেকে মিন্টু 3 দিন আগে ভারত চলে গেছে, মানে 3 দিন পরে পাশের বাসা থেকে, এটা হচ্ছে পাশের বাসা, পাশের বাসা থেকে গোলগাল মুখের মহিলা। আবার গোলগাল কিন্তু আমরা আরেকটা জায়গায় বলেছি, কার ব্যাপারে? গোলগাল আমরা বলেছি আলাদির ব্যাপারে। এই যে পাশের বাসায় এই যে গোলগাল মুখের মহিলা, এই মহিলা কোথায় আসছে বলতো? মহিলা এখানে আসমা বাবির কাছে আসছে। মহিলা আসমা বাবির কাছে এসে বললো যে আপনাদের মিন্টু কোথায়, বুঝছো? তখন এরা একটু ভয় পাইতো। এরা একটু ভয় পাইতো যে মুক্তিযুদ্ধ শুনলে তো সবাই ভয় পায়, বুঝো না, যে মুক্তিযুদ্ধে এখানে আছে, মেরে ফেলতে হবে বা সেই। এরা ভয় পেয়েছে, ভয় পেয়ে এরা এখান থেকে বাসা পরিবর্তন করে নতুন ফ্ল্যাটে গেছে, বুঝছো? তাই লেখো, মগবাজারের বাসা থেকে স্যাররা বাসা পরিবর্তন করেছে, মানে বাসার স্যারদের বাসা সম্পর্কে কিছু বলতে আছে কি। মগবাজার বাসা থেকে স্যাররা এদিকে চলে যে বাসা পরিবর্তন করে স্যাররা এদিকে একটা বাসা নিছে। মজার ব্যাপার হচ্ছে এই বাসাতে স্যাররা যেখানে থাকতো, নতুন ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটে স্যাররা যেখানে থাকতো, এখানে নিচের ফ্ল্যাটে যারা থাকতো ওরা ছিল রাজাকার, বুঝছো? আরেকটা বিপদ, মানে স্যাররা যেখানে যাইতো সেখানে বিপদ। হ্যাঁ, মিন্টুর কথা দেখছো, মাশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা এবার নতুন ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটে ওয়েল্ডিং, নতুন ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটে কারা থাকতো? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। আর ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর ছিলেন রাজাকার, এটা মাথায় রাখবা। বলো, স্যাররা মগবাজার বাসা পরিবর্তন করে নতুন বাসায় গেছে, এটা হচ্ছে আগের কাহিনী আর কি। স্যাররা নতুন বাসা পরিবর্তন করে কোথায় গেছে? আরেক জায়গায় গেছে। ওই বাসার, সুন্দর করে বুঝতে হবে কিন্তু, ওই বাসার নিচের ফ্ল্যাট, এটা হচ্ছে লেখা, এটা হচ্ছে নিচের, এটা হচ্ছে সারা থাকতো মনে করো 2 তলা, নিচের ফ্ল্যাট। হ্যাঁ, ওই বাসার নিচের ফ্ল্যাটে থাকতো কারা? এখানে থাকতো কারা? এখানে থাকতো ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। একটু পর আমি সেটা দেখাবো, তোমরা জাস্ট চিত্র এঁকে রাখো। এই কাহিনী তোমার মুখস্থ থাকবে না। এই বাসায় থাকতো ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। এই ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর ছিল রাজাকার। সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিস চুরি করে এনে এদের বাসায় আনতো। রাজাকাররা তখন, হুজুর কিন্তু রাজাকার ছিল না, রাজাকার ছিল এখন যারা চুরি করে এরাই, বুঝছো? এই রাজাকাররা বিভিন্ন জিনিস এনে এখানে আনতো, মানে এই রাজাকার মানে এই বাসার শ্বশুর যিনি, মালিকের শ্বশুর যিনি, তিনি রাজাকার ছিলেন। এই একটা কাহিনী তোমাদেরকে বললাম, ওকে, শেষ। এই হচ্ছে স্যার যাওয়ার প্রস্তুতি, মানে স্যার মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলছে। চলো এবার বই থেকে তোমাদেরকে পড়াই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার প্রিন্সিপাল, আচ্ছা, স্যার এখানে একটা কথা বলছে। স্যার এখানে কি বলছে? স্যার বলছে যে সুন্দর করে বুঝো, প্রিন্সিপাল কর্নেল, কলেজে তো সকালবেলা একজন কর্নেল আসছে, তো এই চিন্তা করছে, নুরুল হুদা স্যার চিন্তা করছে আমাকে যেহেতু ডেকেছে, আমার মনে হচ্ছে আমাকে গুলি করে দিবে। তা আমাকে যদি গুলি করে, প্রিন্সিপাল স্যারের সাথে আমার সাথে ভালো সম্পর্ক, আবার প্রিন্সিপাল স্যারের সাথে পাকিস্তানিদের সাথে ভালো সম্পর্ক, আমি প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার ওরা আমাকে গুলি করলে বলিন আর কি, যেন ফায়ারিং স্কোয়াডে আমাকে দাঁড় করে গুলি করলে যেন কপালে গুলি করে, ঠিক আছে? কপালে গুলি করার কথা বলেছে, কপালে, কপালে যেন গুলি করে আমাকে মেরে ফেলে, এই যেন কষ্ট না দেয়। আর আসমা বাবি তো বলছে মিরপুর ব্রিজে গতকাল রাতে সে গন্ডগোল হয়েছে, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ভাষণ দেয় যে কোনো সমস্যা নেই দেশে, বুঝছো? আসমা বাবি কোথায় ছিল? রান্নাঘরে ছিল। আসমা বাবি মিন্টু রেইনকোটটা পরে যেতে বলছে, ছাতা নেওয়ার জন্য না করেছে। ছোট মামা হচ্ছে মিন্টু। এরপর হচ্ছে মগবাজার বাসার 2 কামরার ফ্ল্যাট তাদের, ঠিক আছে? পরীক্ষা চলাকালীন পরীক্ষা দিয়ে সবাই ঠান্ডা মাথা আমাদের ভার্সিটি অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যাবা। এরপর হচ্ছে ভাইয়া জুনের 23 তারিখ, জুন, এটা বলি না, সরি, জুনের 23 তারিখে ইয়ে চলে গেছে। জুনের 23 তারিখে কে চলে গেছে? মিন্টু চলে গেছে। 3 দিন পর গোলগাল মুখের মহিলা, পাশের বাসার গোলগাল মুখের মহিলা আসছে। এই পর্যন্ত তারা 4 বার বাসা পরিবর্তন করেছে। এ পর্যন্ত কতবার বাসা পরিবর্তন করেছে? 4 বার। সুন্দর করে এটা মাথায় রাখবা যে আমাদের ইয়া স্যার নুরুদ্দা স্যার এই পর্যন্ত 4 বার বাসা পরিবর্তন করেছে। 1 জুলাই তারা একটা বাসায় গেছে নতুন ফ্ল্যাটে। ভাইয়া 23 জুনের পরে 1 জুলাই, এটা মনে রাখবা। বলো, 23 জুন মিন্টু চলে গেছে, আর 1 জুলাই তারা নতুন বাসায় গেছে। নতুন ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটে কে থাকতো? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। ওই ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর রাজাকার ছিলেন। আচ্ছা, এরপরে
স্যারের 2.5 বছরের একটা মেয়ে ছিল আর 5 বছরের একটা ছেলে ছিল, এটা মাথায় রাখো। বলো, নুরুল হুদা স্যারের 2.5 বছরের একটা মেয়ে ছিল, 5 বছরের একটা ছেলে ছিল। বুঝছো? এটা 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 মুখস্থ রাখতে হবে। বলো, নুরুল হুদা স্যারের 2.5 বছর একটা মেয়ে ছিল, 5 বছর একটা ছেলে ছিল। নুরুল হুদা স্যারের 2.5 বছর একটা মেয়ে ছিল, 5 বছর একটা ছেলে ছিল। 2.5 বছর একটা মেয়ে ছিল, 5 বছর একটা ছেলে ছিল। 2.5 বছর মেয়েটা স্যার যখন রেইনকোট পরেছে, 2.5 বছর মেয়েটা কি বলছে জানো? যে বাবা তোমাকে তো মিন্টু মামার মতো দেখাচ্ছে। ছেলেটা বলছে বাবা তোমাকে তো মুক্তিযোদ্ধাদের মতো দেখাচ্ছে। এটা এটা 2-3 বার একটু নিজে নিজে ভাবো যে নুরুল হুদা স্যার, আচ্ছা নুরুল, মনে করো গালিব বে নুরুল হুদা স্যার, আমার 2.5 বছর একটা মেয়ে আছে, 5 বছর একটা ছেলে আছে। আমি আমার শালার রেনকোটটা পরেছি, আমার মেয়ে আমাকে বলে যে বাবা তোমাকে মিন্টু মামার মতো লাগে। আমার ছেলে আমাকে বলে যে বাবা তোমাকে মুক্তিযোদ্ধাদের মতো লাগে। এই কথা দ্বারা কি প্রমাণিত হয়েছে বলতো? হুদা স্যার ছিল এমনি যে কোনো কিছু শুনলে ভয় পাইতো। মুক্তিযুদ্ধের কথা শুনে তো হুদা স্যার আরো ভয় পাওয়ার কথা। আল্লাহ, আমি মুক্তিযুদ্ধ, বুঝো নেই ব্যাপারটা, বুঝো নেই। এই বলো, যাওয়ার প্রস্তুতি বোঝা গেছে, এখন হচ্ছে স্যার যাবে ভাই, এখন হচ্ছে স্যার যাবে। হুম, ওকে। 2.5 বছর মেয়ে ছিল, চমৎকার। এই যে বলছে আজকে মুখস্থ করাবোই। এবার হচ্ছে যাওয়ার সময় রাস্তার ঘটনা। এখন আমি তোমাদেরকে রাস্তার ঘটনা শোনাবো, সবাই একটু খেয়াল করে। এখন আমি রাস্তার ঘটনা শোনাবো, একদম সহজে আমরা এটা শেষ করে দিব। সবাই লেখো। এখন হচ্ছে যাওয়ার সময় রাস্তার ঘটনা, হচ্ছে 3য় পর্ব। স্যার এখন যাবে, সুন্দর করে ভাইয়া। স্যার এখন এদিকে খেয়াল করো, বিসমিল্লাহ পড়ে ভাই। এটা হচ্ছে স্যারের নতুন বাসা। নতুন বাসা থেকে, সরি নতুন বাসা না, সরি আমি কি বলি, মগবাজারের বাসা। স্যার তো মগবাজার বাসা থেকে আসবে। স্যার মগবাজার বাসা থেকে কোথায় আসবে? স্যার মগবাজার বাসা থেকে এদিকে ঢাকা কলেজ আসবে। ওকে, ঢাকা কলেজ আসবে। আচ্ছা, ডিসি ঢাকা কলেজ আসতে গিয়ে স্যার প্রথমে বাসা থেকে বের হয়েছে। বাসা থেকে বের হওয়ার সাথে, তুমি চিত্রটা এঁকে ফেলো। বাসা থেকে বের হওয়ার সাথে সাথে এখানে একটা দোকান ছিল, দোকান। হ্যাঁ, একটা দোকান, মানে এখানে একটা ছেলে ছিল। ছেলেটা ছোট দোকানদার ছিল, ছেলেটা ছিল খুবই বাচাল। বুঝছো? সে বলতেছে গতকাল 2টা নৌকা আসছে, একটা জিপ এবং একটা খামসেমা উড়াই দিছে। এখানে ছোট একটা দোকানদার ছিল, দোকান ছিল এবং দোকানদার ছিল। সে বলছে গতকালকে মুক্তিযোদ্ধাদের 2টা নৌকা আসছে, এগুলো গল্পে আছে, তোমাদেরকে দিয়ে দিব। 2টা নৌকা এসে এই পাকিস্তানিদের একটা জিপ এবং 2টা খামসেনা উড়াই দিছে। ওকে। এছাড়া সে আরো বলছে যে রংপুর এবং দিনাজপুরের অর্ধেক স্বাধীন। স্যার আবার বুঝো, স্যার এগুলো আবার শুনি, স্যার বলছে দূর ছেলেটা বেশি বাচাল। তাহলে ভাইয়া, এই রেইনকোট গল্পে কাকে বাচাল বলা হয়েছে? রেইনকোট গল্প হয়েছে ভাইয়া, স্যার যখন মগবাজার বাসা থেকে বের হয়েছে, এখানে ছোট্ট একটা দোকানদার ছিল। এই ছোট্ট দোকানদার স্টেশনের কাছে, নাকি এটা হচ্ছে স্টেশন, এই স্টেশনের কাছে ছোট্ট দোকানদার একটা ছিল। সে মুক্তিযোদ্ধাদের ব্যাপার বলতেছে যে গতকাল মুক্তিযোদ্ধার 2টা নৌকা নিয়ে আসছে, এসে পাকিস্তানিদের একটা জিপ এবং 5টা, সরি একটা জিপ এবং 5টা খামসেনা, আমি বলি একটা জিপ, একটা জিপ আর 5টা খামসেনা, খামসেনা উড়াই দিছে। আবার সে বলে যে রংপুর এবং দিনাজপুরের অর্ধেক স্বাধীন হয়ে গেছে। তোমাদের এমসিকিউ থাকবে, সে কি বলছে? সে বলছে যে 2টা নৌকা এসে একটা জিপ 5টা খামসেনা উড়াই দিছে, আর রংপুর এবং দিনাজপুর অর্ধেক স্বাধীন। যাই হোক, স্যার এটা শুনছে। এরপর স্যার দেখলো যে উত্তর দিক থেকে, এটা মাথায় রাখবে, কোন দিক থেকে বলো? উত্তর দিক থেকে লাল রঙের একটা বাস আসছে। কি রঙের বলো তো? উত্তর দিক থেকে লাল রঙের একটা বাস আসছে। চিত্রটা খেয়াল করতে হবে। ওকে, উত্তর দিক থেকে লাল রঙের একটা বাস আসছে। ভাইয়া সবাই লিখে, ভাইয়া লাল রঙের বাস, লাল রঙের, লাল রঙের স্টেট বাস। উত্তর দিক থেকে লাল রঙের স্টেট বাস আসছে। এই বাস এসে আসার পর স্যার এখানে উঠবে। তো স্যারকে দেখে প্রথমে 2জন নেমে গেছে, এটা এটা লিখতো। এখানে স্যারকে দেখে প্রথমে 2জন নেমে গেছে, পরে আরো 3জন নেমে গেছে। শেষ। এটা মাথায় রাখো, যে স্যার বাসা থেকে বের হয়েছে, যাদের মাথায় ঢোকে না, যে স্যার বাসা থেকে বের হয়েছে, বের হওয়ার পর উত্তর দিক থেকে, তোমাদের পরীক্ষা আসবে, উত্তর দিক থেকে লাল রঙের স্টেট বাস আসছে। ওই বাসে স্যার উঠবে, তখন প্রথমে 2জন নেমে গেছে, পরে আরো 3জন নেমে গেছে। যাই হোক, এরপর স্যার আস্তে 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 এদিকে আসাদ গেট আসছে। আসাদ গেট, সবাই একটু লিখবে আসাদ গেট। আসাদ গেট আসার সাথে সাথে এখান থেকে 9জন, তোমাদের পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কয়জন উঠছে ভাইয়া? 9জন বাসে উঠছে। এই যে ভাইয়া বাসে 9জনের মধ্যে প্রথমে 3জন নেমে যায়। 9জনের মধ্যে প্রথমে 3জন মাইনাস হয়ে যায়, পরে আরো একজন মাইনাস হয়ে যায়, আর থাকে সেখান থেকে 5জন। এটা কি বুঝছো কিনা আগে এটা দেখো, বলো ভাইয়ের সাথে বলো। আসাদ গেটে যখন আসছে ভাইয়া, আসাদ গেটে যখন আসছে, আসাদ গেটে আসার সাথে সাথে একসাথে 9জন উঠছে, পরে সেখান থেকে 3জন নেমে গেছে, আবার একজন নেমে গেছে, টোটাল 4জন নেমে গেছে, আর 5জন ছিল। মানে 4জন নেমে গেছে, আর এখান থেকে 9জনের মধ্যে 5জন বাসের মধ্যে ছিল। তোমাদের পরীক্ষাতে আসবে যে
আসাদ গেট থেকে কয়জন উঠছে? 9 জন। ওই 9 জনের মধ্যে কয়জন নেমে গেছে? ওই 9 জনের মধ্যে প্রথমে 3 জন, পরে 4 জন নেমে গেছে, আর 5 জন ছিল, শেষ। এরপর বাস এখানে আসছে, বাস যখন আসতেছে তখন এদিকে যখন আসছে তখন হঠাৎ করে স্যারের একটা কথা মনে পড়ে গেছে, 25শে মার্চের রাতের কথা। 25শে মার্চ হচ্ছে ক্র্যাকডাউনের যে রাত, 25শে মার্চের। স্যার বাসে থাকতে থাকতে আমাদের কত কথা মনে পড়ে না? স্যারের 25শে মার্চের একটা কথা মনে পড়ে গেছে। এবার সবাই সেই কাহিনীটি খেয়াল করো। 25শে মার্চের রাতে স্যার যখন বাস দিয়ে আসতেছে তখন 25শে মার্চের রাতের কথা মনে পড়ছে যে এখানে স্যার যে এই যে বাস যাচ্ছে আসাদ গেটের পরে, এখান দিয়ে স্যারদের একটা বাসা ছিল। টোটাল স্যাররা 4বার বাসা পরিবর্তন করেছে। এই বাসাতে 25শে মার্চের রাতে প্রচন্ড হামলা চালিয়েছে তা পাকিস্তানিরা। তখন বিদ্যুৎ ছিল না, স্যাররা ভয়ে খাটের নিচে ঘুমাইছে, স্যারদের যে স্ত্রী সব বাচ্চারা খাটের নিচে ঘুমাইছে, বিদ্যুৎ ছিল না। পরে মসজিদের মুয়াজ্জিন 2 তলার উপরে মানে ছাদের উপরে উঠে আজান দিচ্ছে, আল্লাহু আকবার বলেছে। পরবর্তীতে আল্লাহু বলার সাথে সাথে একটা গুল্লি এসে মসজিদের মুয়াজ্জিনের গায়ে পড়ে এবং সে ছাদ থেকে পড়ে যায়। এই কাহিনীটি স্যারের মনে পড়েছে। যখন বাস দিয়ে যাচ্ছে এখান দিয়ে একটা বাসা ছিল, ওই বাসাতে স্যাররা থাকতো। 25শে মার্চের রাতের সময় স্যাররা এই বাসার কাছে থাকতো, পরে মগবাজার গেছে। টোটাল 4বার বাসা পরিবর্তন করেছে। তো এখানে 25শে মার্চের কাহিনীটি স্যারের মনে পড়েছে, বুঝাইতে পেরেছি। 25শে মার্চের কাহিনী হচ্ছে স্যারের বসে সবাই খাটের নিচে ইয়ে করছে, হ্যাঁ। আর মসজিদের উল্টো দিকে 3 তলা বাসাতে স্যাররা থাকতো, এটা লিখে ফেলো যে মসজিদের উল্টো দিকে, মসজিদ উল্টো দিকে 3 তলা বাসা, 3 তলা বাসায় স্যাররা থাকতো। যারা এ প্লাস পাবাই পাবা তারা এগুলো মুখস্থ রাখবা যে মসজিদের উল্টো দিকে 3 তলা বাসায়, 3 তলা বাসায় স্যাররা থাকতো। এটা কি তোমার মনে থাকবে না ভাইয়া? শেষ। এরপরে স্যার আসছে, এসে এখান থেকে নীলক্ষেত উপর ঢাকা কলেজে এসছে, শেষ। এখন হচ্ছে ঢাকা কলেজে আসার পর কি কাহিনী করছে সেটা আমি বলে দিব। ওকে ওকে ভাইয়া, হয়েছে ভাইয়া, হয়েছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার হচ্ছে স্যার ঢাকা কলেজে যখন চলে আসছে তার আগে আমি এটা তোমাদেরকে বলে দিই। আচ্ছা, আকবর সাজিদ উর্দুর প্রফেসর ছিল, তার কাছ থেকে প্রিন্সিপাল স্যার উর্দু শিখতো। উর্দুর প্রফেসরের কাছ থেকে স্যার প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল এত ভালো উর্দু বলতে পারতো না, তিনি সাজিদ স্যারের কাছ থেকে শিখতো। বাস স্ট্যান্ড উত্তর দিক থেকে আসলো, পান বেড়ি সিগারেটের ছোট দোকানদার সে চাপা টাপা মারলো, লাল রঙের স্টেট বাস আসলো, যাত্রী ছিল। প্রথমে স্যারকে দেখে 2 জন নেমে যায়, পর আরো 3 জন নেমে যায়। এরপর 9 জন থেকে প্রথমে 3 জন, পরে 1 জন। আসাদ গেটের কথা বলেছি। ক্র্যাকডাউনের রাত 25শে মার্চ, মসজিদের উল্টো দিকে 3 তলা বাসায় স্যাররা থাকতো। আচ্ছা, এরপর ওই যে নীলক্ষেত আসার পর লম্বাও খুব ফর্সা একজন মিলিটারি উঠছে সবকিছু চেক করার জন্য যে কোনো মুক্তিযুদ্ধ আছে কিনা, এটা মাথায় রাখবা। যে নীলক্ষেত আসার পরে স্যারদের ওই বাসে লম্বা এবং খুব ফর্সা একজন মিলিটারি উঠছে। ঢাকা কলেজের গেট থেকে, নিউ মার্কেট থেকে ঢাকা কলেজের গেট এসে স্যার নেমে গেছে। এবার হচ্ছে কলেজের পর্ব, তাইলে আমাদের শেষ কলেজের পর্ব। এবার হচ্ছে ঢাকা কলেজের মধ্যে, তাহলে মুখস্থ হয়ে যাবে সবার, আশা করছি। সব একটু লিখবে। এবার হচ্ছে ডিসি, ঢাকা কলেজ। ঢাকা কলেজে স্যার আসছে, একজন কর্নেল ছিল। কাহিনীটি তো তোমরা জানো যে লোহার আলমারি লাগবে, আলমারি ঠেলার গাড়ি দিয়ে আনা হয়েছে। মুক্তিযুদ্ধরা কুলির বেশে আসছে। অফিসের জন্য 3টা আলমারি লাগবে, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফির জন্য 2টা, আর ইংরেজির জন্য 1টা। বলো, অফিসের জন্য 3টা আলমারি, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফির জন্য 2টা 2টা 2টা, আর ইংরেজির জন্য 1টা। টোটাল 10টা আলমারি। অফিসের জন্য 3টি। বলো, অফিসের জন্য 3টি, বোটানির জন্য 2টা, হিস্ট্রির জন্য 2টা, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফির জন্য 2টা, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফির জন্য 2টা 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 6টা, আর ইংরেজির জন্য 1টা। ইংরেজি মানে ইংরেজি ডিপার্টমেন্ট, বুঝছো? টোটাল 10টা আলমারি লাগবে। আলমারিগুলো আসছে, এই কাহিনী ধরে তো আসছে। এরপর স্যার যখন আসছে, সাথে সাথে তারা স্যারকে প্রথমে একটা উঁচু ঘরে নিয়ে যায়। তারকে তারা দুইটা, একটা হচ্ছে প্রথমে তারা একটা উঁচু ঘরে নেয়, সবাই লিখবে, একটা উঁচু ঘরে নেয়, হ্যাঁ। স্যারকে তারা প্রথমে একটা উঁচু ঘরে নেয়, হ্যাঁ। উঁচু ঘরে নিয়ে তারা চোখ বেঁধে দেয় এবং একটা ডেক চেয়ারে বসালো। স্যারকে তারা চোখ বেঁধে দিয়েছে এবং ডেক চেয়ারে বসে 2টা ঘুষি দিছে। প্রথম ঘুষিতে স্যার কাত হয়ে গেছে, দ্বিতীয় ঘুষিতে স্যার মেঝেতে পড়ে গেছে। পরে তারা স্যারকে বলছে, আপনি সত্য কথা বলেন, আপনাকে পাউরুটি খাওয়াবো এবং দুধ খাওয়াবো। তোমাদের পরীক্ষাতে আসবে যে কোন খাবারের কথা আছে রেইনকোটে, পাউরুটি এবং দুধ, পাউরুটি এবং দুধ। যাই হোক, স্যার কোনো কথাই বললো না। পরে তারা স্যারকে অন্য ঘরে নিয়ে গেছে, উঁচু ঘর বাদ দিয়ে তারা আবার স্যারকে অন্য ঘরে নিয়ে গেছে। অন্য ঘরে নিয়ে তারা স্যারকে সেই লেভেলে নির্যাতন করছে। স্যার ছিল একটু বেটে শরীর, স্যারকে ছাদের সাথে একটা আংটা ছিল, আংটা তো লটকাই, সেই লেভেলে একটা মাইর দিছে। স্যারের গায়ে রেইনকোট ছিল, এই যে রেইনকোটের উপর দিয়ে সব মাইর গেছে। স্যার তেমন অনুভব হয় নাই, মাইতে মাইতে রেইনকোট খুলে ফেলছে।
এই ছিল আমাদের কাহিনী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই মোটামুটি বুঝতে পেরেছো। একবার ভালো করে রিডিং পড়লে সবার হয়ে যাবে। আচ্ছা, প্রিন্সিপাল স্যার যখন ইসাক স্যার যখন কলেজে গেছে, কালো মুখ বেগুনি হয়ে গেছে স্যারকে দেখে, কালো মুখ বেগুনি হয়ে গেছে, মাথায় রাখবা কামরা। আচ্ছা, সিংহাসন মার্কার চেহারা একজন কর্নেল বসা ছিল, প্রিন্সিপাল স্যারের চেহারা একজন কর্নেল বসা ছিল, পাকিস্তানিদের লোকাল। আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলমারি 10টা, অফিসের জন্য 3টা, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফির জন্য 2টা, ইংরেজির জন্য 1টা। এরপর আমরা যেটি দেখবো, এই মোটামুটি সব কাহিনী তোমাদের বলে দিছে। বলো সবাই রেইনকোট ক্লিয়ার? এবার আমরা বাকি 2টা দ্রুত শেষ করে দিব। হ্যাঁ হ্যাঁ, আয়নাঘরে স্থানান্তর করছে না, আয়নাঘরে এটা মাথায় রাখবো যে প্রথম উঁচু একটা ঘরে 2টা ঘুষি দিয়েছে, আর প্রথম ঘুষিতে কাঠ, দ্বিতীয় ঘুষিতে মেঝেতে পড়ে গেছে। পাউরুটি এবং দুধ খাওয়ানোর কথা বলা হয়েছে। অন্য ঘরে নিয়ে গেছে, অন্য ঘরে নিয়ে ছাদের উপরে সপাত সপাত করে পিটছে, পিটতে পিটতে রেইনকোট খুলে ফেলছে, সপাত সপাত। বলো এবার বলো, সবাই কি বুঝতে পেরেছি? সবাই রেইনকোট বুঝতে পেরেছি? দ্রুত বলতে হবে ভাইয়া, সবাইকে আল্লাহর রহমতে রেইনকোট বুঝছি? নয়ন মাহমুদ একদম ক্লিয়ার। তাহিরা বলছো ক্লিয়ার, মুখস্থর মতো তো করে দিছি। আমিরুল শেখ ক্লিয়ার, একদম সব তথ্য আমি বলে দিয়েছি। লাইজু বলছো একদম আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া, বলছি না রেইনকোট মুখস্থ করাবো তো ইনশাল্লাহ তোমাদের সবার সাথে দেখা হবে আমাদের ভার্সিটি অ্যাডমিশন কোর্সে। বলবা যে ভাইয়া কেন এতবার বলেন, বলতে হবে, তোমরা হঠাৎ করে হারিয়ে যাও। এই যে ভাইয়া পড়াচ্ছে, এরপর আর দেখা যাবে না অনেককে। সো পরীক্ষার মাঝ পথে প্রত্যেকেই ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ। আইসিটির পরে তো সবাই ভর্তি হয়ে যায়, মানে এখন তো আল্লাহর রহমতে আমাদের প্রতিদিন ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা। এই যে সব এমসিকিউ তোমরা, এই যে ইসাক কখন, মানে সব আছে একদম, আমি যা বলেছি সব তোমরা একবার পড়লে তোমাদের হয়ে যাবে। সবাই মানব কল্যাণ খোলো, পিডিএফ তোমাদের কি দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। মানব কল্যাণ খোলো বা আমার পথ খোলা আগে, যেটা আমার পথ আগে আসছে। আমার পথ খোলো, 3 মিনিট 4 মিনিট লাগবে পড়াইতে। আলহামদুলিল্লাহ, সবাই আমার পথ খোলো, আমার পথ। চিত্র দিয়ে আঁকে দিছি, তুমি চিত্র দিয়ে পড়ো, দেখবা আর সমস্যা হবে না। আমি শুধু পড়ে যাব, তুমি শুধু শুনো, যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো শুধু বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আর 20 মিনিটের মধ্যে শেষ করব। আমার কর্ণধার আমি, আমার কর্ণধার আমি মানে, আমি মানে কর্ণধার বলতে নৌকার মাঝিকে বুঝাইছে বা কান্ডারিকে বুঝাইছে। আমার কর্ণধার আমি মানে আমি নিজে নিজের পথ প্রদর্শক। আমার কর্ণধার আমি, সত্যের পথের পথিক, যাত্রা শুরুতে সত্যকে নমস্কার করেছি। তাইলে এই যে আমার পথে যে বিষয়টি আমরা মূলত দেখবে সেটা হচ্ছে এমন আমি, লেখক এখানে এমন আমি চাচ্ছেন যে সবসময় সত্যকে মূল বিষয় হিসেবে ধরে নিবে, সত্য হচ্ছে তার মূল। তাহলে বলো, আমার কর্ণধার আমি মানে, আমি মানে কর্ণধার বলতে নৌকার মাঝি বা কান্ডারিকে বুঝাইছে। এটা এটা বলে দিয়েছে শেষ। কর্ণধার বলতে নৌকার মাঝি বা কান্ডারিকে বুঝাইছে। আর আমার কর্ণধার আমি মানে নিজে নিজের পথ প্রদর্শক, সত্যের পথের প্রতীক। মানে সত্যের পথের প্রতীক বলতে সত্য সব অসৎ শক্তিকে পরাজিত করে, বুঝছো, মানুষকে পূর্ণতার পথে নিয়ে যায়। সত্যের পথের প্রতীক কেন বলছেন? সত্য কি করে? সত্য মানুষকে পূর্ণতার পথে নিয়ে যায়, সত্য সব অসৎ শক্তিকে পরাজিত করতে পারে। ওকে, যাত্রা শুরুতে সত্যকে, পরীক্ষাতে আসবে, যাত্রা শুরুতে কাকে নমস্কার করেছেন? সত্যকে নমস্কার করেছেন। সত্য বিরোধী সকল পথ বিপদ। বিপদ মানে হচ্ছে সত্য বিরোধী সকল পথ হচ্ছে বিপদ। এই সত্য বিরোধী সকল পথ বিপদ মানে হচ্ছে সত্যের বিপরীতে, বিরোধী মানে বিপরীতে। সত্যের বিপরীতে যত পথ আছে সকল পথে বিপদ মানে খারাপ পথ অথবা অসৎ পথ। ভয়, রাজভয়, লোক ভয় বিপদে নিতে পারবে না। শুনো, তুমি যদি সত্যের পথে থাকো, তোমাকে কেউ যদি ভয় দেখায়,
রাজভয় মানে রাষ্ট্রের ভয়, লোকভয় মানে লোকজন যদি তোমাকে ভয় দেখায়, কি তোমাকে কিছু করতে পারবে না। তোমার ভিতরে যদি তুমি যদি নিজে মনে করো যে তুমি সত্যের পথে আছো, কে তোমাকে কিছু করতে পারবে না। ওকে, যার ভিতরে ভয় সে বাইরে ভয় পায়। তোমার ভিতরে যদি ভয় থাকে তুমি বাইরে ভয় পাবা। যার মনে মিথ্যা সে মিথ্যাকে ভয় পায়। তুমি যদি ধরে নাও যে তুমি মিথ্যার মধ্যে আছো, দেখবে তুমি মিথ্যাকে ভয় পাবাই পাবা। আচ্ছা, সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। আচ্ছা, এই যে যা আমি এমন একজনকে চাচ্ছি যিনি সত্য ছাড়া আর কোনো কিছুকে কুর্নিশ করবে না, শুধু সত্যর কাছে মাথা নত করবে। কুর্নিশ মাথা নত করা, সত্যকে গুরু পথ প্রদর্শক কান্ডারি বলে জানা দম্ভ নয়, অহংকার নয়। তুমি যদি মনে করো কারো কাছে গিয়ে বলো যে এটা সত্য এবং আমি এটাই মেনেছি, এখন তোমার বলার ধরনটা ভিন্ন হতে পারে। তোমার বলার ধরনটা ভিন্ন হলেও সেটি কিন্তু কান মানে দম্ভ বা অহংকার নয়, আত্মকে চেনা সহজ স্বীকারোক্তি। এই যে নিজেকে চেনার সহজ স্বীকারোক্তি হচ্ছে সত্য। মানে তুমি নিজেকে আত্মকে মানে নিজেকে চেনার সহজ একটা স্বীকারোক্তি হচ্ছে সত্য। তোমার পরীক্ষাতে আসবে যে নিজেকে চেনার সহজ স্বীকারোক্তি কি? সত্য। মিথ্যে বিনয় থেকে সত্যের অহংকার অনেক ভালো। যারা মিথ্যা, ধরো না আমি মিথ্যাকে প্রশ্রয় দিয়েছি, মিথ্যাকে মেনে নিয়েছি, এখন আমি প্রচন্ড বিনয়ী। তুমি আমার প্রশ্ন করছো আর গালিব ভাই তো সেই লেভেলের একটা ছেলে, গালিব ভাই তো অসাধারণ বিনয়ী পোলাইট না, কিন্তু গালিব ভাই তো 2 নম্বরই কাজ করেছে, মিথ্যা। অন্যদিকে কেউ যদি সত্যর কাজ সত্য নিয়ে চলে, বাট সে যদি বলার ধরনটা ভিন্ন হয়, অহংকারের মতো হয়ে যায়, কিন্তু সেটাই ভালো। মানে সত্য অহংকার হইলেও সেটা ভালো। খুব বেশি বিনয় দেখাতে গিয়ে সত্যকে অস্বীকার করা হয়। ধরো নাও তুমি আমার কোনো ভুল আছে, তুমি আমার ভুল ধরো না কেন? কারণ গালিবের সাথে ভুল ধরলে বেয়াদবি হয়ে যাবে, তো তুমি বিনয়ী হয়েছো না, এই বিনয়ীর দরকার নেই। কারণ তুমি বেশি বিনয়ী দেখাতে গেলে মিথ্যাকে মেনে নিতে হবে। ওকে, এই এরপরে এখন আমরা দ্বিতীয় পর্ব পড়বো, অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা অহংকার বা স্পর্ধা না। রথের রথ কি? রথ হচ্ছে ভাইয়া চাকা সহ কাঠের তৈরি গাড়ি। লেখো তো ভাইয়া। সারথী হচ্ছে রথ চালক। এই যে ভাইয়া রথ হচ্ছে চাকা সহ কাঠের তৈরি গাড়ি, সারথী হচ্ছে রথ চালক। হ্যাঁ, এখন এই যে যিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যান তার স্পষ্ট কথা অহংকার বা স্পর্ধা নয়। ভাইয়া অভিশাপ রথ লিখে পেলো তো। রথ হচ্ছে চাকা সহ কাঠের তৈরি গাড়ি। অভিশাপ রথের সারথি লাইনটা একটু বুঝাবে, এটা আমার বলছে রিন্তি। রিন্তি তুমি এটা ধরো তো, চাপ চাপ দিয়ে ধরো না। ভাইয়া শিপন আসতে পড়াইতে পারবো না ভাইয়া, সময় নেই তো, আমি তো বুঝাই বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রথ হচ্ছে কাঠের তৈরি, চাকা সহ কাঠের তৈরি গাড়ি। আর সারথি হচ্ছে রথ চালক। বিসমিল্লাহির রহমানির রহিম। রথ হচ্ছে সবাই ভাইয়া, রথ হচ্ছে চাকা সহ কাঠের তৈরি গাড়ি। সারথি হচ্ছে সারথি হচ্ছে রথ চালক। যিনি রথ চালান তাকে সারথি বলে। আর রথ হচ্ছে চাকা সহ কাঠের তৈরি গাড়ি। ওকে, তো অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা অহংকার বা স্পর্ধা নয়। এই যে তুমি মানে এই যে যিনি এগিয়ে চলেন, সেটা মনে করো স্পষ্ট কথা বলতে গেলে সেটি কিন্তু অহংকার বা স্পর্ধা নয়। সত্য কথায় একটা অভিনয় নিশ্চয় থাকে। মানে সত্য বলতে গেলে ধরে না তুমি আমার সাথে সত্য বলবা, দেখবে সেটা তো অভিনয়, মানে বিনয় থাকে না। সেটা ঠিক, কিন্তু কষ্ট পাওয়া ঠিক নয়। সত্য বলতে গেলে বিনয় থাকে না, বাট কষ্ট পাওয়া ঠিক নয়। বলো, সত্য বলতে গেলে বিনয় থাকে না, বাট সেখানে কষ্ট পাওয়া ঠিক নয়। তুমি তোমার আম্মুর সাথে সত্য বলো, বুঝো নাই? ওই যে গরম বাতি বিলে বেজার, আঞ্চলিক একটা প্রবাদ আছে। আচ্ছা, মানে গরম ভাত দেখলে বিলাই আছে না, বিলাই বিড়াল, বিড়ালও গরম ভাত দেখলে কি কষ্ট পায়, মানে সে মন খুশি থাকে না। সত্য কথায় মা অখুশি, এরকম আর কি। তাইলে সত্য কথা একটা অভিনয় নিশ্চয় থাকে, মানে সত্য কথায় বিনয় থাকে না, বাট কষ্ট পাওয়া ঠিক না। ওকে, আচ্ছা, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে করলে, কর্ণধার বলছি, কর্ণধার কি বলছি? কর্ণধার হচ্ছে কান্ডারি, নৌকার মাঝি। বলো, নৌকা কে চালায়? মাঝি চালায়। তো তুমি নিজে নিজেকে যদি কান্ডারি মনে করো, তুমি যদি নিজে নিজেকে চালাও, কান্ডা ভাই সব তো মুখস্থই করতেছো ভাইয়া। তাহলে কর্ণধার মনে করলে নিজের শক্তির প্রতি অটুট বিশ্বাস আসে। হ্যাঁ, নিজের কর্ণধার মনে, তুমি যদি তোমাকেই মানে মনে করো যে না আমি আমার প্রতি এটা বিশ্বাস আছে, ধরে নাও একটা কাহিনী ঘটছে, ওই কাহিনীটি তুমি দেখছো, এখন আরেকজন বানিয়ে বলছে, বাট তুমি যেটা দেখছো এটা সত্য, তাহলে তোমার প্রতি তোমার নিজের বিশ্বাসটা আছে। নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধী। এই নামগুলো একটু মনে রাখবে, কি কি নাম আছে।
নিজের উপর অটুট বিশ্বাস করতে শিখাচ্ছিলেন মহাত্মা গান্ধী। পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলে, সবচেয়ে বড় দাসত্ব। তোমাদের পরীক্ষাতে আসবে যে সবচেয়ে বড় দাসত্ব কি? পরাবলম্বন, মানে পরের অবলম্বনে চলা। তুমি চাইলে নিজে কোনো কিছু করতে পারো, কিন্তু তুমি সবসময় পরের অবলম্বনে চলো। এই পরের অবলম্বনে চলা, এটা হচ্ছে সবচেয়ে বড় দাসত্ব। বলো, পরাবলম্বন মানে পরের অবলম্বনে চলা, এটা হচ্ছে সবচেয়ে বড় দাসত্ব। ওকে, আচ্ছা, আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। আত্মাকে মানে নিজেকে চিনলেই, তুমি যদি এই যে আমি নিজেকে চিনলাম যে আমি হচ্ছে গালিব, আমি এভাবে করতে পারি, আমি এভাবে চলতে পারি না, তুমি যদি নিজেকে বুঝো, নিজেকে চিনলে মানে তুমি যদি নিজেকে বুঝো, তাহলে তুমি তোমার প্রতি নির্ভর করতে পারো। আত্মনির্ভরতা আসলে স্বাধীন হব। আর আমাদের আত্মনির্ভরতা মানে নিজের প্রতি যখন আমরা নির্ভর হব, তখন আমরা স্বাধীন হব। তাহলে এই লাইনগুলো বারবার পড়বা, এমসিকিউ হুবহু লাইন উঠে দিবে যে তুমি কখন নিজেকে স্বাধীন মনে করবা। নিজের প্রতি নির্ভর হলে স্বাধীন, অন্যের প্রতি নির্ভর মানে তো পরাধীন। সহজ কথা ভাই, অন্যের প্রতি নির্ভর মানে পরাধীন, নিজের প্রতি নির্ভর মানে স্বাধীন। মহাপুরুষের ভক্ত হলে স্বাধীন হওয়া যায় না। ধরো না তুমি নেলসন ম্যান্ডেলার ভক্ত, এখন এই নেলসন ম্যান্ডেলার ভক্ত হইলে তুমি কি স্বাধীন? না। নেলসন ম্যান্ডেলা স্বাধীনের জন্য আন্দোলন করেছে, বৈষম্য বাদ দেওয়ার জন্য আন্দোলন করেছে। তুমি যদি তার ভক্ত হও, লাভ আছে? না। যদি সেলিব্রিটির ভক্ত হও, লাভ নেই, নিজে সেলিব্রিটি হইলে লাভ আছে। একইভাবে মহাপুরুষের ভক্ত হলে স্বাধীন হওয়া যায় না। নিচে তোমাদের আসবে, নিচের কোনটি হলে স্বাধীন হওয়া যায় না? মহাপুরুষের ভক্ত হলে স্বাধীন হওয়া যায় না। তৃতীয় পর্ব, যার বৃত্তি পচে গেছে। এটা ধরো, এটা হয়তো অনেকে পারে না। হ্যাঁ, যার বৃত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে পেলে, নতুন বৃত্তি না গাঁথলে তার উপর ইমারত যতই রিপেয়ার করা হোক না কেন, তা পড়ে যাবে। আচ্ছা, এই কথা বুঝছো? ধরো না তোমাদের একটা যে কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেছে, এখন তুমি সেটার উপরে বারবার রিপেয়ার করতেছো। রিপেয়ার করলে লাভ নেই, ওই জিনিসটার বৃত্তি পচে গেছে না? ধরো না তুমি এখন একটা বাসাতে আছো, ওই বাসার নিচের যে বৃত্তি বেজ, এটা নষ্ট হয়ে গেছে। এখন তুমি উপরে দিয়ে যতই সাজাও, লাভ নেই, এটা ভেঙে যাবে। সো এটাকে উপরে ফেলাই ভালো, বুঝছো? যার বৃত্তি মূল বেজ পচে গেছে, তাকে একদম উপরে ফেলা ভালো, রিপেয়ার করা ভালো না। সবাই এটা বুঝছি? ওকে, তোমার একটা জামা একটা ছিঁড়ে গেছে, তুমি এটাকে বাদ দেওয়া ভালো, রিপেয়ার করা ভালো না। জাস্ট বুঝাইলাম আর কি, যেহেতু জামার বৃত্তিটাই পচাইছে। এমন গুরু নেই বা ফলো করি না যার কারণে অসত্য মিথ্যা মানতে হবে। তুমি মাঝে মাঝে দেখবা, ওই যে বলো না সহসভাপতি, এলাকাতে তো এখন সহসভাপতির অভাব নেই, আগেও ছিল, এখন আবার হয়েছে মেবি। তো এই যে সহসভাপতি মানতে গিয়ে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এখন অবশ্যই শিক্ষিত পোলাপান এখন এগুলো করে না, এটা আমার কাছে ভালো লাগে। যে পড়াশোনা জানা পোলাপান এখন সব ওই যে চা দোকানদারের মেসিয়ার, টেম্পুর হেল্পার, এরপরে হোটেল রেস্টুরেন্টের যারা আছে, এরা এখন এই মিছিল মিটিং গুলো করে, শিক্ষিতরা এরা করে না। কারণ নেতা যে, তুমি দেখবো অধিকাংশ নেতা চাঁদাবাজি ভণ্ডামি করে, এগুলো বুঝে নেই। তাহলে ভাই এমন গুরু নেই বা ফলো করি না যার কারণে অসত্য মিথ্যা মানতে হবে। আমার মন সত্য না বললেও কারো বাণীকে বেদবাক্য, মানে তোমার মন যদি সত্য না বলে, তাইলে তুমি কারো বাণীকে বেদবাক্য মানে সত্য বাক্য, সত্য বাক্য মেনে নিব না। ভুল করেছি বুঝতে পারলে প্রাণ খুলে মেনে নিব। ধরুন আমি বলছি আমার ভুল হয়েছে, এটা বুঝতে পারলে আমি সেটি মেনে নিব। ওকে, ঠিক আছে, ভুল করেছি বুঝতে পারলে মেনে নিব। এই সমাপনী হচ্ছে, মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানদের মিলনের বাধা কোনটা তা দূর করে আমাদের এই পথের অন্যতম উদ্দেশ্য। আমার পথ। নিজের ধর্ম বিশ্বাস থাকলে অন্য ধর্ম ঘৃণা করে না। এই তো, এরপরে তোমরা এগুলো পড়ে নিবে। শেষ, আমি যা বোঝানো দরকার তা বুঝে দিছি। সর্বশেষ সমাপনীটা বুঝছি, মানুষ ধর্মের সবচেয়ে বড় ধর্ম মানে মনুষ্যত্ব বা সম্প্রীতি। এটা তো তোমরা বিষয়টা একদম ক্লিয়ার হওয়া নেই, আবার বলতেছি। মানুষ ধর্মের সবচেয়ে বড় ধর্ম মানে মনুষ্যত্ব, মনুষ্যত্ব মানে তোমার বিবেক, এগুলো হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানদের মিলনের বাধা কোনটা তা দূর করা আমাদের এই পথের অন্যতম উদ্দেশ্য। যে তুমি হিন্দু মুসলমান তো কোনো কথা না, ধর্ম ভিন্ন হতে পারে, বাট আমরা একই বাংলাদেশি। তো আমাদের বাধা কোনটা সেটা আমরা দূর করে ফেলতে হবে, আমরা এক হয়ে বসবাস করতে হবে। নিজের ধর্মে বিশ্বাস থাকলে কেউ অন্য ধর্মে ঘৃণা করে না। দেখবে হিন্দু ধর্মের মধ্যে যারা ধর্মকর্ম পালন করে তারা মুসলমানদের বিরোধিতা করেন, আবার মুসলমানদের মধ্যে যারা হুজুর, কিন্তু বেজাল লাগে কারা জানো? ওই যে পলিটিক্যাল, তোমরা এগুলো বুঝবে না এত ছোট থাকতে, বুঝো নাই? গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন, যে ও ডাকসু বুঝো? আচ্ছা, তো ডাকসু নির্বাচন হবে। এখন এই ডাকসু নির্বাচনের বাংলা সিনেমা আগে দেখো নেই? যে মনে করো কোনো কিছু হতে গেলে গুন্ডারা এসে সেটাকে বাধা দেয়। এখন ডাকসু নির্বাচন হবে, এখন এটার বিরুদ্ধে কেউ না কেউ ছিল বা আছে। এখন এরা কি করে? এসে বোমা মেলায়, ককটেল ফুটায়, বুঝছো? এই যে এই বিষয়গুলো আর কি, যে নিজের ধর্ম বিশ্বাস থাকলে অন্য ধর্ম কেউ ঘৃণা করে না। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো।
চলো সুমাইয়া আহমেদ, আরো ভালো করে পড়তে হবে। আমি রেইনকোটে মানে আমার যা বলেছি প্রত্যেকটা এমসিকিউ ক্লিয়ার করে দিচ্ছি। সবাই এখন ধরো আমরা মানব কল্যাণ ধরবো, আমরা বলেছি না মানব ধর্ম বড় ধর্ম, হ্যাঁ আমরা মানব কল্যাণ ধরবো এবং আমরা ইনশাল্লাহ 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব। মানব কল্যাণ খুব কষ্ট হয়েছে, মাথা আর ছাড়ছে না। আচ্ছা আমি তোমাকে বলি একদম সহজ ভাষায় মানব কল্যাণ এক কথায় বুঝিয়ে দিব। হ্যাঁ এই যে সারমর্ম দিয়ে দিয়েছি এগুলো পড়ে নিবে তোমরা একবার রিডিং। এখন তো আজকে রাত আর কোনো ক্লাস নেই, শুধু রিভিশন দিবে। আচ্ছা মানব কল্যাণ একটা বুঝাই। এই শুনো, রাস্তা দিয়ে একজন ভিক্ষুক যাচ্ছে, তুমি তাকে 5 টাকা দিয়েছ, এটা কি তার কল্যাণ হয়েছে নাকি আমরা তাকে অপমান করেছি? অপমান করেছি। তাহলে মানুষকে আমরা দান খয়রাত করলে সেটা দান খয়রাত হয় না, সেটা অপমান হয়। এই মানব কল্যাণের মূল বিষয়টি আমি তোমাকে সুন্দর করে বুঝাই দিই। তুমি যদি কারো উন্নতি চাই, আচ্ছা এমনও তো কাহিনী আছে যে আমরা 10-15 জন মিলে একজন ভিক্ষুককে বা একজন দরিদ্রকে একটা প্যাকেট দিয়ে, পলিটিক্স বুঝো নাই, এরপরে ফটোশপ করতে হবে, সব করতে হবে, এই বিষয়গুলো আছে না, আমাদের ভিডিও করতে হবে, ছবি প্রচার করতে হবে। এই যে এগুলো তো আসলে দান খয়রাত না, এগুলো হচ্ছে এগুলো মানব কল্যাণ না, এগুলো হচ্ছে মানব অপমান। তাহলে ভাই মানব কল্যাণ কোনটা হয়, মানব অপমান কোনটা হয়? আমাদের আশেপাশে দরিদ্রকে শাড়ি দেওয়া। আমি লাইনগুলো ঠাস ঠাস পড়বো তো এই কারণে মূল কথা বলে দিচ্ছি। আচ্ছা তামান্না, আমাদের আশেপাশে দরিদ্রদেরকে আমরা যে দান খয়রাত করি, শাড়ি কাপড় দিয়ে, টাকা পয়সা দিই, এগুলো আসলে মানব কল্যাণ না, এগুলো হচ্ছে মানব অপমান। স্পষ্ট একটা উদাহরণ দিই, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসছেন। লোক আসার পর রাসূল তাকে কোনো ভিক্ষা দেয়নি, রাসূল তাকে কি দিয়েছেন? একটা কুড়াল দিয়েছেন এবং বলছেন তুমি এই কুড়ালটি ব্যবহার করে বনে কাঠ কেটে তুমি জীবিকা নির্বাহ করো। এখান থেকে আমরা কি শিখতে পেরেছি বলো? রাসূল তো তাকে চাইলে 10-20 টাকা দিয়ে দিতে পারতেন, দিলে সেটি মানব কল্যাণ হইতো না, মানব অপমান হইতো। মানব কল্যাণ যদি তুমি করতে চাও তাহলে মানুষকে মানুষ হয়ে বেঁচে থাকার, এই যে তুমি সে একটা কাজ করে খাবে এটা কিন্তু অপমান না, কিন্তু তাকে যদি তুমি কোনো ভিক্ষা দাও সেটি হচ্ছে অপমান। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তাহলে মানব কল্যাণ কি, মানব অপমান কি, সবাই আশা করছি এক কথায় বুঝতে পেরেছো। শেষ। তোমরা তো সব মুখস্থতে আছো, এই কারণে বুঝাতে পারি না। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মনে করে থাকি মানব কল্যাণ। হ্যাঁ, এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে মানব মর্যাদা আরো ক্ষুণ্ণ হয়। ভাইয়া সহজ কথা, শেষ। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব মূল্যায়ন মনে করে থাকি, এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে মানব মর্যাদা আরো ক্ষুণ্ণ হয়। জাতির যৌথ জীবন ও যৌথ চেতনার প্রতীক মানব কল্যাণটা হচ্ছে জাতির যৌথ জীবন। মানব কল্যাণটা কিভাবে হবে? জাতির যৌথ মানে সবাইকে নিয়ে। মানব কল্যাণ তখন যখন যৌথ মানে সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে যখন আমরা কাজ করব তখন সেটি মানব কল্যাণ হবে। আচ্ছা তোমাকে আমি সহজে বোঝাই, ধরো না তোমরা 4 ভাই, এখন তুমি তোমার এক ভাইকে 500 টাকা দিয়ে দিয়েছ, আর তোমরা 3 ভাই মিলে মনে করো যে আড্ডা টাড্ডা দিচ্ছ, সে অনুষ্ঠান করতেছো, তাহলে বলো এটা কি মানব কল্যাণ হয়েছে না অপমান হয়েছে? সেম একই কথা। মানে তোমরা যদি 4 ভাই মিলে একসাথে অনুষ্ঠান করো, চলাফেরা করো, সেটা মানব কল্যাণ। কিন্তু তোমরা এক ভাই গরিব, তাকে টাকা দিচ্ছ না, আর 3 ভাই একসাথে বড় লোক, ভাবসাব নিয়ে বড় লোক, বুঝো না? এই তাহলে জাতির যৌথ জীবন, যৌথ মানে সবাইকে নিয়ে চেতনার প্রতীক। দায়িত্ব মানব কল্যাণের সোপান রচনা করে। আচ্ছা রাষ্ট্র না, রাষ্ট্র এটা এটা কিছু রাষ্ট্র জাতি, এখানে হচ্ছে ভাই রাষ্ট্র জাতির যৌথ জীবন, এটা তো ভাই এখানে হচ্ছে রাষ্ট্র জাতির যৌথ জীবন ও যৌথ চেতনার প্রতীক। বলো কি লেখা আছে? রাষ্ট্র জাতির যৌথ জীবন এবং যৌথ চেতনার প্রতীক। এই এরপরে বর্তমান প্রচলিত মানব কল্যাণ গুলো দেখো ভাইয়া, কম্বল দেওয়া হচ্ছে। এই যে ভাইয়া একজন রিক্সা চালক যাচ্ছে, তাকে হঠাৎ করে একটা ব্যাগ ধরে দিয়ে ছবি তুলছে। এরপরে এই যে ভাইয়া দেখো এগুলো এইভাবে মনে করো যে রোজার মাসে একটু দেয়া হচ্ছে, অথবা এই যে একজন রাস্তায় বসে থাকছে তাকে এগুলো দিচ্ছে, আমরা মনে করি এগুলো মানব কল্যাণ। কিন্তু প্রকৃত মানব কল্যাণ দেখো কে করতেছেন ভাইয়া, দেখছো প্রকৃত মানব কল্যাণ কে করতেছেন? প্রকৃত মানব কল্যাণ করতেছেন আমাদের এই যে ভাইয়া হুজুর, দেখছো আমরা ওনাকে চিনি সবাই। আচ্ছা এরপরে যে প্রকৃত মানব কল্যাণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে একটা কুড়াল দিয়ে। প্রকৃত মানব কল্যাণ হইতে পারে তুমি একজন মানুষকে একটা সেলাই মেশিন দিয়ে। ওকে ঠিক আছে। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধু, ইসলামের নবী বলেছেন উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। তাহলে ভাই নিচের হাত থেকে কিন্তু উপরের হাত শ্রেষ্ঠ, যেহেতু উপরের হাত দেয়। আচ্ছা যে হাত উপরের থেকে অনুগ্রহ বর্ষণ করে,
যে মানুষের হাত পেতে গ্রহণ করে। তাহলে উপরের হাত আর নিচের হাত দেখো, উপরের হাত হচ্ছে কি করে, দেয়, আর নিচের হাত হচ্ছে কি করে, গ্রহণ করে। শেষ। এক মুষ্টি ভিক্ষে দেখে আমরা মানব কল্যাণ মনে রেখে থাকি। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে অনেক পার্থক্য আছে। রাষ্ট্রের দায়িত্ব প্রশাসন চালানো নয়, যে আমাদের দেশ শুধু প্রশাসন চালায়। প্রশাসন চালানো নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে গড়ে তোলা রাষ্ট্রের দায়িত্ব। আমি বুঝি না, আমার এখানে অনেক পোলাপান আছে, কেমনে পারো তোমরা? মানে ইন্টারভিউ শেষ করলে তোমরা কি মানে ওই ওই ভাইয়ের পিছনে এ ভাইয়ের পিছনে ভাই আছি এই সেই, তোমার মানে এই যে চাটুকারিতা করতে লজ্জা লাগে না? এরপরে বাংলাদেশে এত তেলামি, তুমি নিশ্চিত জানো, বিশেষ করে আমি দেখি যে এই লোকটা এসে বলে যে আমার নেতা হয়েছে ফালতু, নেতা চুরি করে চাঁদাবাজি করে, সে আবার এসে সেই নেতার মিছিল করে না ভাই এটা? তাহলে আমরা বুঝতে হবে যে জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন গড়ে তোলা রাষ্ট্রের দায়িত্ব। আমরা নিজের মর্যাদা বুঝি না, আমরা মানে বুঝার পরে আমরা অন্যের পিছনে এটা করব না। আমার এখানে যারা আছি আমরা আত্মমর্যাদা সম্পন্ন নিয়ে চলবো। ওকে। এরপর ভাই, যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারি থেকে প্রস্তুত দেয় সে রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। আমার দেশে তো আমার দেশের মানুষদেরকে চাটুকারিতা যেন করার সুযোগ করে দেয়। এরপরে আত্মমর্যাদা সম্পন্ন ভাই, তোমার ভাই আমার ভাই, চাটুকারিতা। এরপর হচ্ছে ভাইয়া এই হাত পাতার সিস্টেম করে দেয়। অথচ এটাই তো রাষ্ট্রের দায়িত্ব ছিল, সবাই একসাথে চলবে, কিন্তু কেউ এখানে চাটুকারিতা করবে না, কেউ এখানে হাত পাতবে না। বাট আমরা সেই সুযোগ করে দিই, বুঝছো? আচ্ছা, এরপরে হচ্ছে ভাইয়া, হাত পাতাকে প্রশ্রয় দিলে আত্মমর্যাদা সম্পূর্ণ নাগরিক হওয়া যায় না, বুঝছো? আত্মমর্যাদা তো বুঝছো, হাত পাতাকে যদি আমরা প্রশ্রয় দিই, মনুষ্যত্বের অবমাননা ও ক্রিয়াকর্মের পরিণতি, হ্যাঁ, মানব কল্যাণ বলা যায় না, বুঝছো? আমি যদি মনুষ্যত্ব মানে কি, বিবেক, স্নেহ, মায়া, মমতা, দয়া, তোমাদের অনুধাবন বা প্রয়োগমূলক আসলে এগুলো লিখতে হবে। বলো মনুষ্যত্বটা হচ্ছে, বলো বিবেক, স্নেহ, মায়া, মমতা, দয়া। মনুষ্যত্ব হচ্ছে বিবেক, স্নেহ, মায়া, মমতা, দয়া। তুমি যদি ক্রিয়াকর্ম পরিণতি মানব কল্যাণ বলা যায় না। ভিক্ষা প্রার্থীকে ইসলামের নবী কুড়াল কিনে দিয়েছিলেন, সামর্থ্য স্বাবলম্বী। তাহলে এই কুড়াল কিনে দেওয়ার মাধ্যমে তাকে কি করেছেন? তাকে স্বাবলম্বী করেছেন, তাকে মর্যাদাবান করেছেন। প্রয়োগমূলক আসবে, ধরো নাও রহিম কাকার কাছে আক্কাস গিয়েছে, তো রহিম কাকা আক্কাসকে একটা সেলাই মেশিন কিনে দিয়েছে। এখন অনুধাবনমূলক তোমার মাথায় আর কাজ করে না, কি লিখবে? আরে আল্লাহ, কি আরে সাবান, আরে তার মাথায় আর কাজ করে না। এটা কোনো কত হইলো যে এটা তো তুমি লিখবে যে রহিম কাকা আক্কাসকে এই যে সেলাই মেশিন দিয়েছে, এটা দ্বারা তাকে স্বাবলম্বী করছে, তাকে মর্যাদা সম্পন্ন করছে, সে এটা তার মাথায় কাজ করে না। মানুষকে মানবিক বৃত্তি বিকাশের পথে বেড়ে উঠতে হবে, মানব কল্যাণের গভীরভাবে সম্পর্কিত উপলব্ধির সাথে। মানব কল্যাণটা হচ্ছে উপলব্ধির সাথে, তোমাকে বুঝতে হবে যে আমি কার জন্য কি করতে হবে। তাহলে মানব কল্যাণটা উপলব্ধির সাথে, ফিলিং এর সাথে, বুঝার সাথে সম্পর্কিত। মনুষ্যত্ব উপকৃত হলে মানব কল্যাণ ফলপ্রসূ হয় না। মনুষ্যত্ব বুঝে গেছি যে আদর, স্নেহ, মায়া, মমতা, দয়া, বিবেক, এগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে মানব কল্যাণ আর হয় না। বিভক্তিকরণ মনোভাব নিয়ে কারো মঙ্গল করা যায় না। তুমি যদি কাউকে বিভক্তিকরণ নিয়ে মঙ্গল করা যায় না। রবীন্দ্রনাথের উক্তি রিলেশনশিপ, এই রিলেশনশিপ মানে হচ্ছে পারস্পরিক সম্পর্ক, ঠিক আছে, ও সহযোগিতা। তোমাদের এখানে লিখে এই রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দিস ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। রিলেশনশিপ মানে পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতা। লিখে ফেলে ভাইয়া, রিলেশনশিপ মানে পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতা। আচ্ছা, রিলিফ, রিহেবিলিটেশন শব্দের ব্যাপক ব্যবহার প্রমাণ করে মানব কল্যাণ মানব অপমানে পরিণত হয়েছে। তোমরা একবার রিডিং পড়ে নিলে হবে। এই যে আমাদের দেশে যে রিলিফ দেয়া হচ্ছে, পুনর্বাসন করা হচ্ছে, বিভিন্ন ধরনের জিনিসগুলো দেয়া হচ্ছে, এর দ্বারা কি প্রমাণিত হয়? এর দ্বারা ভাইয়া প্রমাণিত হয়, হ্যাঁ, ভাই বুঝছি, এর দ্বারা প্রমাণিত হয় যে আমাদের দেশে আসলে মানব কল্যাণ হচ্ছে না। মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশ। প্রত্যেকটা লাইন একই, জাস্ট তুমি একবার পড়ে নিলে হবে। আমি যে তোমাকে মূল কথাটা বলেছি তুমি তো ধরতে পেরেছো। এবার আমি যত দ্রুত বলি আল্লাহর রহমতে তোমার সমস্যা হবে না, একবার পড়ে নিলে হবে যে মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহিত। তোমাকে যা বলেছি বিশ্বাস করো শুধু তাই, জাস্ট বুঝে নিলে হবে। মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে। আর তার যথাযথ ক্ষেত্র রচনায় মানব কল্যাণের প্রাথমিক সোপান, সিঁড়ি, সোপান মানে সিঁড়ি। বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না, করা যায় একমাত্র সমতার সহযোগিতার পথে। তুমি যদি এই যে মনে করো ও হচ্ছে ছোট লোক, ওকে এটা দিতে হবে, ও হচ্ছে এটা, ওরে এই জিনিসটা দিতে হবে, বিভক্তিকরণের মনোভাব নিয়ে মানব কল্যাণ করা যায় না। মানব কল্যাণ করা যায় সমতা এবং সহযোগিতার পথে। সত্যিকারের মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনার পোষণ। সব একই লাইনের কথা, যে সত্যিকারের মানব কল্যাণটা কেমন?
মত মানে তুমি বুঝতে হবে কাকে কি দিতে হবে। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ সির্ফ দান খয়রাত আর কাঙ্গালে ভোজনের মতো। আমি তোমার আমার বাড়িতে সবাইকে একবার খাওয়াই দিছি, এটা কোনো মানব কল্যাণ হইলো? এই বিষয়টা আর কি কাঙ্গালে ভোজনের মতো। মানব মর্যাদার এক অবমাননাকর এক পদ্ধতি না হয়ে যায় না, যা আমাদের দেশে আর সমাজে হয়েছে। আমাদের দেশে কিন্তু এগুলো আছে। বিদ্যাপতি, চণ্ডীদাস, লালন, রবীন্দ্রনাথ, নজরুল সবাই তো মানবিক চেতনার মানে মানব কারা এই চেতনা জিনিসটা বুঝে দিয়ে গিয়েছে। বঙ্কিমচন্দ্র উক্তি, তুমি অদম তাই বলে আমি উত্তম হইবে না কেন? হ্যাঁ, অদম মানে তুমি অদম মানে চারপাশে খারাপ লোকের কথা বলা হয়েছে আর কি। তুমি অদম, এ অদম বলে চারপাশে খারাপ লোকের কথা বলা হয়েছে, তাই বলে আমি উত্তম হইবে না কেন? ওকে। আচ্ছা, দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই যে আমাদের দেশে দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন? মানব অপমান হচ্ছে, মানব কল্যাণ হচ্ছে না। বুঝাইতে পেরেছি? আচ্ছা, রিলিফ, রিভলিউশন কথা বলেছে, রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশে সামাজিক সংগঠন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সামাজিক সংগঠনের মাধ্যমে মানব কল্যাণ যাই হচ্ছে, বাট যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে না। বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদারি কিংবা চাটুকার বানাতে পারা যায়, কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসনে। সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে, নতুন পদ্ধতিতে, যা হবে বৈজ্ঞানিক ও সুবুদ্ধি নিয়ন্ত্রিত। এই যে আমাদের দেশে দিন দিন সমস্যাগুলো হবে, এই সমস্যাগুলো তুমি নতুন নতুন সমস্যা, নতুন নতুন আঙ্গিকে, বৈজ্ঞানিক ওয়েতে, নতুন পদ্ধতিতে সমাধান করতে হবে, তাহলে মানব কল্যাণ সম্ভব। যে মানব অপমান করা যাবে না, শুধু সেফ দান খয়রাত করে মানব কল্যাণ করা যায় না। এ হচ্ছে আমাদের মানব কল্যাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা টোটাল এগুলো পড়েছি। এখন পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সুন্দর করে। সবাইকে আমি যেটা দিয়েছি সবাই এগুলো দ্রুত শেষ করবা। তাহলে আমরা আজকে যেটি পড়েছি, আজকে আমরা পড়েছি রেইনকোট। আমরা পড়েছি রেইনকোট। রেইনকোট আশা করছি সবার মুখস্থ। আমরা পড়েছি আমার পথ। আমার পথ এক কথায় যদি তুমি পড়ো যে আমার পথ হচ্ছে সত্যটা। আর তুমি যদি মানব কল্যাণ বুঝো যে মানব কল্যাণ হচ্ছে ভাইয়া দান খয়রাত করা যাবে না, বুঝে শুনে যার যেটা প্রয়োজন তাকে সেটা দিতে হবে। উদাহরণ হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভিক্ষুকে কি দিয়েছেন? কুড়াল কিনে দিয়েছেন। সে বনে গিয়ে কি কাঠ কেটে জীবিকা নির্বাহ করছে। রেইনকোট আমি বলেছি ঢাকা কলেজের পিয়ন ইসাক, প্রিন্সিপাল আফাজ স্যার, নুরুল হুদা কেমিস্ট্রি প্রভাষক, এরপর আব্দুল সাত্তার মিদা স্যার আছে, এরপরে আকবর সাজিদ স্যার আছে, এরপর আসমা বাবি আছে। এই বিষয়গুলো বলছি। মিন্টুর কথা বলেছি। কাহিনীটি তুমি প্রথমে চিন্তা করবে যে ইসাক স্যারের বাসা গেছে, স্যার প্রস্তুতি নিচ্ছে, এরপর কেন গেছে? ওই যে কলেজে মুক্তিযুদ্ধের আক্রমণ করেছে, কলেজের এটা সিনারি দিয়ে বুঝে দিলাম। স্যার যখন কলেজের থেকে ইয়ের দিকে যাচ্ছে, স্যার বাসা থেকে কলেজের দিকে যাচ্ছে সেটা বুঝলাম। কলেজে যাওয়ার পরে স্যারকে কিভাবে আক্রমণ করেছে, পিটছে, সেটাও বুঝলাম। শেষ। এই হচ্ছে আমাদের আজকের এই তিনটি গদ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পিডিএফ আমি দিয়ে দিচ্ছি। তোমরা যেটি করবা, হ্যাঁ, তোমরা যেটি করবা সেটি হচ্ছে আজকে আর কোনো ক্লাস করা যাবে না। আমি কোনো ধরনের এখন আর মোটিভেশন দিতে চাচ্ছি না। আমি জানি ভাই, শোনো, তোমরা এই পুরো 2 বছরের পড়া 2 দিন 3 দিনে শেষ করে দেওয়া এটা একটা চাপ হয়ে যায়। তারপরে পড়েছ, সব বিষয় এভাবে শেষ করতে হবে। ইংরেজি আমার উপর আরো চাপ বেশি যাবে, মাত্র একদিন গ্যাপ। সকল প্যাসেজ পড়াইতে হবে, রাইটিং পড়াইতে হবে, উইথ ক্লু উইদাউট ক্লু, রিয়ারেন্স পড়াইতে হবে। এখন যেটি করবা সেটা হচ্ছে গদ্য, পদ্য, উপন্যাস, নাটক। সবাই দ্রুত এই 4টা জিনিস বারবার রিভিশন। রিভিশনের উপরে কোনো কথা না ভাইয়া, রিভিশন দাও। কেউ এখন আর কোনো লাইভে আসা দরকার নেই। মোবাইলটা বন্ধ করে যা যা পড়েছো বারবার রিভিশন দাও। এতটুকু বিশ্বাস রাখো, কালকে পরীক্ষা দিয়েছে অন্তত একবার কমেন্ট করে জানাবা যে তোমার পরীক্ষা ভালো হয়েছে। ভাইয়া গত 3-4 বছর ধরে সবাইকে এটা বোঝাচ্ছি, সবাই বলছে সবার ভালো হয়, তোমাদেরও ভালো হবে। সো ভাইয়া এখন পানি টানি খেয়ে মোবাইল অফ করে দাও। মোবাইল অফ করে দিয়ে সুন্দর করে সুন্দর করে ভাইয়া সবাই কি করতে হবে? ওকে, বাংলা প্রথম পত্রের প্রস্তুতি পত্র শেষ করলাম। আর ওকে, সেকেন্ড পত্র তো তোমাদের সাথে পত্র হবে, সমস্যা নেই। আর ইংলিশ পার্ট সেকেন্ড পেপার হবে। তাহলে এখন আমাদের রাত 10টা পর্যন্ত হচ্ছে ভাই শুধু রিভিশন ডিভিশন। কাগজপত্র সব সবার ওকে আছে? কাগজপত্র ওকে আছে কিনা সবাই দেখো। আর কোনোভাবে শরীর এখন অসুস্থ করা যাবে না, হাত কাটা যায় এই ধরনের কোনো কাজ করা যাবে না, কোনোভাবে অসুস্থ হয়ে যাবা এই ধরনের কোনো কাজ এখন করা যাবে না। বুঝে শুনে আগাইতে হবে। বোঝা গেছে? পরীক্ষা যেন কোনো সমস্যা না হয়, কোন সময় যাইতে হবে, কার সাথে যেতে হবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হইলে কখন বের হইতে হবে, কলেজ তোমার থেকে বেশি দূরে কিনা, রিক্সায় উঠা যাবে কিনা, ওভারঅল সিনারি তুমি ঠিক করে নাও যে আমি কোন গাড়িতে যাইলে সমস্যা হবে না, কার সাথে গেলে সমস্যা হবে না। আমার ছোট বোন যারা আছো তাদের যে ওড়না জিনিসটা আছে, ওড়নাটা ঠিক করে রাখবা যেন রিক্সার সাথে পেঁচিয়ে না যায়।
অনেক সময় এই সমস্যাটা হয়, এবং অ্যাডমিট কার্ড হঠাৎ করে হারাই যায়, তোমার ফাইল হারা যায়, দুনিয়ার কোনো কিছু হারায় না, শুধু পরীক্ষার সময় ফাইলটা হারাই যায়। এক আজব কাহিনী, অ্যাডমিট কার্ড হারাই যায়। এগুলো হারানো যাবে না, সুন্দর করে এগুলো হাতে রাখবা, যে তোমার একটা উদ্দেশ্য পরীক্ষার হলে যাচ্ছে, এখানে চারপাশে আশেপাশে তাকানো যাবে না, কেউ কিছু দিলে খাওয়া যাবে না। বোঝা গেছে? বুঝছি। সো এভাবে করে সুন্দর করে প্রিপারেশন নাও, 10টা পর্যন্ত টানা রিভিশন দাও, দেখবা যে অনেক পড়া আয়ত্ত হয়ে যাবে। ঠিক আছে? ভাইয়ের জন্য দোয়া করো, আমি তোমার জন্য দোয়া করি। হয়তো তোমাদের সাথে 26 কিলোমিটার, 25-26 কিলোমিটার, তানবীরের 25-26 অনেক দূরে। তাহলে দূরে হইলে সবাই এখন ঠিক করো কে কিভাবে যাবা, কয়টা বাজে বের হইতে হবে, সবাই এটা ঠিক করে ফেলো। হ্যাঁ, বুঝাইতে পেরেছি? দূরে হইলে কে কয়টা বাজে যেতে হবে এটা এখন ঠিক করো। যদি তোমার আশেপাশে কোনো বাসা থাকে সেটাতে চলে যাইও আজকে রাতে। আর যদি পড়ার সমস্যা হয় তাহলে সকালে যাইও। বাইকে উঠলে কিভাবে বাইক যার, আর তুমি তোমার কাজিনের বাইকে করে যাও। তুমি কি এখন রোমান্টিক মুডতে যাচ্ছ নাকি? কাজিনের বাইকে করে যাচ্ছ, কাজিন তো বাইক চালাচ্ছে সেই করি, এরপরে তার পরীক্ষা কি দেওয়া হয় নাকি? এমনও তো হয়েছে কাজিনের বাইকে ওঠার পর কাজিনও নাই, সেও নাই, হারাই গেছে, কোথায় পরীক্ষা আছে, এখানেই তাদের মনে করো যে অন্য জীবন শুরু। তাহলে এটা মানে আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাকে বুঝতে হবে যে কার সাথে কোথায় কিভাবে যেতে হবে। কেন ভাইয়া? সুন্দর করে আশা করছি সবাই এটা এখন থেকে মাথা সেট আপ করো, কোনোভাবে যেন পরিবেশ নষ্ট না হয়, নিজের কোনো ক্ষতি না হয়। অনেক ভালো লেগেছে। হয়তো রাত 9টার দিকে একবার তোমাদের সাথে দেখা হবে দিক নির্দেশনা নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।